ঠিক আছে না? Hello, assalamu alaikum. I hope that everyone is doing very great at your places. আজকের ক্লাসে আমরা পড়তে যাচ্ছি খুব ইন্টারেস্টিং একটা টপিক for intermediate students, not only for intermediate students but also for the SSC students. So because sometimes we are become perplexed about regarding this topic, but if you can understand this topic appropriately, I think it will be very very simple or easy to you. তাহলে আজকে ক্লাসে চলো আমরা দেখি কি শিখবো। সো তোমরা আই গেস টপিকটা দেখে বুঝতেই পারছো আমরা আজকে ক্লাসে কি শিখতে যাচ্ছি। তাহলে সেই টপিকটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আমি মনে হয় আমরা তোমরা অনেকে হয়তো এই বিষয়টা পারো, অনেকে হয়তো মানে ইউ পিপল বিকাম কনফিউজড রিগার্ডিং সাম স্ট্রাকচারস, বাট অনেস্টলি স্পিকিং তোমরা যদি আজকে ক্লাসটা একটু মনোযোগ সহকারে করো, জাস্ট তোমাদের অ্যাটেনশনটা যদি একটু ভালোভাবে দাও, তাহলে ভয়েস নিয়ে তোমাদের আর কোনো ধরনের কোনো রকম কনফিউশন থাকবে না। আই ক্যান অ্যাসিওর ইউ অ্যাবাউট দিস থিং। সো তাহলে যদি আমি যাই ভয়েস চেঞ্জ, ভয়েস মানে আমরা জানি বাংলাতে বাক্য। এটা মূলত হচ্ছে কি যে তোমার বাক্যের যে অর্থটা একই থাকে, প্যাটার্নটা জাস্ট পরিবর্তন হয় বা চেঞ্জ হয়। প্রথমে যদি আমি দেখি যে ভয়েস আসলে কত প্রকার, তোমাদেরকে এটা প্রথমে জানতে হবে, বিকজ এই মেইন জিনিসটাই হচ্ছে এই দুইটা জিনিসকে ঘিরে। তারপরে আমাদের কিছু সেন্টেন্স আছে, স্ট্রাকচার আছে, সেগুলো আমরা গ্র্যাজুয়ালি আজকে ক্লাসে জানতে পারবো। প্রথমে যদি দেখি ভয়েস হচ্ছে মূলত টু টাইপস, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। So active voice, so let me just explain this one at the very beginning of my class. Active voice মানে হচ্ছে কি সরাসরি প্রত্যক্ষ কোনো কথোপকথন যদি হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কি পরোক্ষ, নিষ্ক্রিয়। অ্যাক্টিভ মানে সক্রিয়। যেমন ধরো আমি কি আই এম অ্যাক্টিভলি টিচিং ইউ, তাই না, যে আমি তোমাদেরকে খুব সক্রিয়ভাবে পড়াচ্ছি। প্যাসিভলি মানে কি ওকে লাইক sometimes all the students তোমরা হচ্ছে অনেক সময় পেসিভ হয়ে যায় ক্লাসে। your teacher is asking you some questions but you people are not responding. At that time we actually consider you that as a passive student. যে যখন ধরো তো আমরা যখন কাউকে কোনো প্রশ্ন করি সে যখন ওভাবে উত্তর দেয় না, সেটাকে হচ্ছে আমরা মূলত পেসিভ বলি। বা তাহলে আমরা যদি দেখি অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে ধরো যে এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, রিমা রাইটস এ লেটার। তাহলে আমি যদি এখানে দেখি রিমা রাইটস এ লেটার, ওকে ফাইন, ওকে সো রিমা রাইটস এ লেটার। এখানে এই রিমাটা হচ্ছে সাবজেক্ট। এই রিমাটা কি একটা বাক্যের সাবজেক্ট, ওকে। আর আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এটা হচ্ছে একটা বাক্যের ভার্ব, আর আমরা এটা যেটা সেটা হচ্ছে একটা বাক্যের অবজেক্ট। এখন প্রথমে অ্যাক্টিভ প্যাসিভ বা অন্য যে কোনো কিছু বলি না কেন, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, তোমরা যদি ওইটা বুঝতে চাও তবে তোমাকে একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টকে হাউ টু আইডেন্টিফাই সাবজেক্ট এন্ড অবজেক্ট ইন এ সেন্টেন্স, ইউ হ্যাভ টু গ্রাস্প ইট ফার্স্ট। তোমাকে প্রথমে এটা বুঝতে হবে যে আমি কিভাবে একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টকে চিনতে পারি বা আইডেন্টিফাই বা চিহ্নিত করতে পারি। আমি যদি দেখি, আমি তোমাদেরকে ভার্বকে, এটা সবসময় আমি আমার স্টুডেন্টকে বলি যে সাবজেক্ট পেতে গেলে কে বা কি দ্বারা, কে বা কি দ্বারা যদি প্রশ্ন করি একটা বাক্যের সাবজেক্ট পাওয়া যায়। তাহলে আমরা এখানে কি শিখতে পারছি বলতো, যদি আমরা কে বা কি দ্বারা প্রশ্ন করি তাহলে একটা বাক্যের সাবজেক্ট পাওয়া যায়। আর একটি ভার্বকে যদি আমরা কাকে, আমরা যদি হচ্ছে কে করেছে এটা হবে কে বা কারা, কারা দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমরা একটা বাক্যের সাবজেক্ট পেয়ে যাব। আর যদি কি অথবা কি অথবা কাকে দ্বারা যদি আমরা একটি ভার্বকে প্রশ্ন করি তাহলে সেই বাক্যের অবজেক্ট পেয়ে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে রিমা রাইটস এ লেটার, তাহলে লেখাটা হচ্ছে আমাদের ভার্ব,
তাহলে কে লিখেছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে সেটা হয়ে যাবে কে, সাবজেক্ট যদি প্লুরাল হয় সেটা হয়ে যাবে কারা। তাহলে আমি দেখতে পাচ্ছি কে লিখেছে, রিমা একজন, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট পেয়ে গেলাম কে দিয়ে প্রশ্ন করে ভার্বকে। এখন কি লিখেছে, রিমা কি লিখেছে, রিমা একটি চিঠি লিখেছে, তাহলে আমরা এই কি দিয়ে প্রশ্ন করে একটা বাক্যে অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে আমার মনে হয় যে তোমরা সবাই এটা এখন বুঝতে পেরে গেছো, একটা বাক্যের কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে হচ্ছে অবজেক্ট পাওয়া যায়, কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি তাহলে একটা বাক্যের সাবজেক্ট পাওয়া যায়। তাহলে আমি দেখতে পাচ্ছি তোমরা হচ্ছে অনেকেই জয়েন দিয়েছো ক্লাসে, বাকিরা হচ্ছে চটজলদি ক্লাসে জয়েন হয়ে যাও এবং তোমাদের টাইমলাইনে এটা শেয়ার করো আজকে ক্লাসটি, তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন দাও, কারণ আজকে ক্লাসটা খুবই খুবই একটা সিগনিফিক্যান্ট একটা ক্লাস। তোমাদের যাদের সামনে পরীক্ষা আছে, টেস্ট এক্সাম আছে, তাছাড়া এসএসসি পরীক্ষা যাদের আছে নেক্সট ইয়ারে, তোমাদের জন্য এটা হচ্ছে খুবই খুবই একটা ক্রুশিয়াল একটা ক্লাস, মানে আই ক্যান কনসিডার এট লিস্ট দ্যাট। এখানে অনেকে দেখতে পাচ্ছি, লাবিবা লিমা কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। সামিউল বাশার কমেন্ট করেছেন, শিফা আক্তার, এমডি আরিফ। তোমরা সবাই তোমাদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করো এবং তোমাদের বন্ধু বান্ধবকেও ক্লাসে মেনশন দাও আজকে ক্লাসটি দেখার জন্য। আচ্ছা, তাহলে আমরা যদি ক্লাসে ফিরে যাই, আমরা এখন অলরেডি দেখতে পেয়েছি একটি বাক্যের সাবজেক্ট অবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করতে হয়, এবং সরাসরি প্রত্যক্ষভাবে কেউ যদি লিখে, যেমন চিঠিটা কে লিখেছিল, রিমা লিখেছে, এখানে কিন্তু থার্ড পারসন কেউ নাই, তাই না? তাহলে এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল। এখন আমরা যদি দেখি প্যাসিভ ভয়েস জিনিসটা কি, প্যাসিভ মানে হচ্ছে আমি করিনি, আমার দ্বারা করা হয়েছে। শুধু বাংলা ভাষায় যদি তোমাদেরকে আমি বোঝাতে চাই, যেমন ধরো টেবিলের উপরে তোমার আম্মু হচ্ছে একটা গ্লাস রেখেছে, কাঁচের গ্লাস, এখন তুমি পানি খেতে গিয়ে কাঁচের গ্লাসটা তোমার হাত থেকে টেবিল থেকে পড়ে গিয়েছে, এখন তোমার ওই টাইমে তোমার রিঅ্যাকশন কি হবে? অফকোর্স তোমার আম্মু তোমাকে বকা দিবে। সে বকা না খাওয়ার জন্য তুমি কি বলবা, যে গ্লাসটি তো আমি ভাঙিনি, আমার দ্বারা ভাঙা হয়ে গেছে আনইনটেনশনালি, তাই না? তুমি তো উইলিংলি কাজটি করবে। তো যখন প্যাসিভ ভয়েস হচ্ছে সেটাই, প্রত্যক্ষভাবে যখন একটা কাজ না করে আমরা পরোক্ষভাবে সেই কাজটা করা হয়। যে বাংলায় যদি বুঝো যে আমি চিঠি লিখি, প্যাসিভ হচ্ছে আমার দ্বারা চিঠি লেখা হয়, মানে আমি বলতেছি আমি চিঠি লিখি, সেই কথাটাই প্যাসিভ ভয়েসে হয়ে যাবে আমার দ্বারা চিঠি লেখা হয়। তাহলে প্যাসিভ ভয়েসের মেন আমরা স্ট্রাকচার কিন্তু উইল বি জাস্ট লার্নিং অ্যাবাউট অল দ্য স্ট্রাকচার জাস্ট ইন আওয়ার লেজার পার্টস। এখানে আমি জাস্ট তোমাদেরকে একটা ওভারভিউ দিচ্ছি, হ্যাঁ, যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্যাসিভ ভয়েসের মেইন যে চেঞ্জেসটা হয় স্ট্রাকচারের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা ওই যে প্রথমে আমি একটা বাক্যে বলেছিলাম যে একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট তোমাকে চিনতে হবে, তাই না? আর এবং ভার্ব তো তোমরা চিনো। তাহলে ওই যে একটা অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট আছে, অবজেক্ট উইল বি ইন আওয়ার সাবজেক্ট পজিশন। তাহলে আমরা এই বাক্যের এ লেটার দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টের স্থানে চলে এসেছে। তাহলে আমরা বেসিক ভয়েসে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট সাবজেক্টের পজিশনে চলে আসবে। তারপরে এখানে এই যে সাবজেক্ট অনুসারে এই এই যে আমরা এগুলো কিন্তু শিখবো, আমি কিন্তু এখন তোমাদেরকে জাস্ট একটু সামারিটা বলছি, হ্যাঁ। তো এখানে এই যে ভার্বটা আছে, এই ভার্বের উপর ভিত্তি করে যে আমাদের টেন্স হবে, যেহেতু রিমা ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কি, এটা হচ্ছে কিন্তু থার্ড পারসন, সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাবজেক্টটা, তাই ভার্বের সাথে আসবে ইয়েস হয়। সো এখানে এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এবং এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাই এখানে ইজ হয়ে গেছে বেসড অন দিস এ লেটার। যেহেতু আমরা কি জানি এ লেটার হচ্ছে একটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এ লেটার ইজ। এবং আরেকটা থিং হচ্ছে প্যাসিভ ভয়েসে সবসময় হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ, মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয় ভার্বের, এখানে কখনোই ভার্বের 2 নাম্বার রূপ বা ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটা হবে না। অলওয়েজ অলওয়েজ প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এ লেটার ইজ আর এম ইজ আর প্যাসিভ ভয়েস হলেই সবসময় ভার্বের 3 নাম্বার রূপ হবে। খুবই ইজি এটা, হ্যাঁ। তাহলে এ লেটার ইজ রিটেন। এখন অনেকে প্রশ্ন করতে পারো, আপু বা মিস, এই বাইটা কোথা থেকে এসেছে? এই বাইটা মূলত এসেছে স্ট্রাকচার, প্যাসিভ ভয়েসে 90% ক্ষেত্রে তুমি বলতে পারো যে অবজেক্ট, ওই যে সাবজেক্ট অবজেক্টের আগে এই বাক্যে হচ্ছে তোমার বাই বসবে, সেটা হচ্ছে 90% ক্ষেত্রে। এখন 10% ক্ষেত্রে কি হবে সেটা আমরা পরবর্তীতে জানবো।
তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে বাই দিয়ে আমাদেরকে অবজেক্ট লিখতে হয়, ওই যে এই অ্যাক্টিভ বাক্যের যে সাবজেক্ট আছে সেটা অবজেক্টের পজিশনে চলে যাবে। তাহলে এখানে ভাইস ভার্সা হচ্ছে বিষয়টা, যে অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট চলে যাচ্ছে অবজেক্টের স্থানে এবং অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট চলে আসছে সাবজেক্টের স্থানে, তাই না? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওভারঅল যে সাবজেক্ট অবজেক্টের পজিশন ডিফারেন্ট হয়, তাই না? তারপরে হচ্ছে আমাদেরকে টেন্স অনুযায়ী হচ্ছে ভার্ব দিতে হয়, তারপরে ভার্বের 3 নম্বর রূপ দিতে হয় এবং বাই দিয়ে লাস্টে যে অবজেক্ট থাকে সেটা লিখতে হয়। তাহলে এখানে 4টা জিনিস ইন টোটাল আই থিঙ্ক দ্যাট আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো তাহলে এটা তো বোঝা গেল। নেক্সট যদি আমরা যাই, তোমরা এই যে এটা তো দেখলে আমি এটা অলরেডি বলে দিয়েছি যে দুইটা বাক্যের সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন ঘটেছে, এটা এখানে বলার কিছু নাই। তাহলে প্রকার ভেদ আমরা অলরেডি জানি, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। ওকে, এখন আমরা হচ্ছে like profoundly we'll be learning about all the structures, all the ways of how to transform an active sentence into a passive sentence. তাহলে আমরা জানবো আজকে এই মুহূর্তে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে আমরা ক্লাসটাকে চেঞ্জ, মানে একটা বাক্যকে চেঞ্জ করতে পারি। ওকে, সো আমি যদি দেখি, আচ্ছা ফাইন, তাহলে আমরা যদি অ্যাক্টিভ বাক্যটা দেখি, প্রথম যে রুলসটা আসে সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্টে পরিণত হয়। এটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে অ্যাক্টিভ বাক্য থেকে একটা বাক্যকে প্যাসিভ করতে গেলে সেই সাবজেক্টটাকে অবজেক্টে পরিণত হয়। এটা গেল সাবজেক্টে পরিণত এবং টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন হয়। এটাও আমি অলরেডি বলে দিয়েছি যে টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন হবে। টেন্সটা প্রেজেন্ট টেন্স থাকলে অক্সিলারি ভার্ব হবে এম ইজার, ওয়াজ, এম ইজার। আর যদি টেন্সটা পাস্ট টেন্সে থাকে তাহলে ওয়াজ ওয়ার হবে, সিঙ্গুলার প্লুরালের উপর ভিত্তি করে। তারপরে সাবজেক্ট অবজেক্টে পরিণত হয়, এটা তো আমরা লাস্টে দেখেছি, এবং সাবজেক্টের অবজেক্টের ফর্ম বসে, এটা তো আমরা দেখলাম। আচ্ছা, এটা সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা কি? এটা হচ্ছে ধরো, এটা আমরা একটু পরে দেখছি। ধরো একটা বাক্যে যদি প্রোনাউন হিসেবে আই থাকে সাবজেক্টের স্থানে, তখন অবজেক্টিভ কিন্তু এটা আয়ের জায়গায় মি হয়ে যাবে। হ্যাঁ, এই কথাটা এখানে এটাই বলেছে যে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসে। তো তোমার যদি যেমন আই রাইট এ লেটার, তাহলে এ লেটার ইজ রিটেন বাই মি, এই যে আয়ের জায়গায় অবজেক্টের স্থান কি হয়ে গেছে? মি হয়ে গেছে। সো এটাই কিন্তু আমার মেনলি এখানে বলেছে। হ্যাঁ, আমরা এই যে প্রোনাউনের যে সাবজেক্টিভের অবজেক্টিভের যে পরিবর্তনটা, এটা আমরা কিন্তু আজকে দেখবো। সবাই হচ্ছে খাতা কলম নিয়ে রাখো, সবাই নোট ডাউন করো, তোমাদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে রাখো, তোমাদের বন্ধু বান্ধবকে ক্লাসে মেনশন দাও। দেখবা তোমাদের জন্য এই ক্লাসটা যে কত বেশি ক্রুশিয়াল। আফটার ডুইং দিস ক্লাস ইউ উইল বি এবল টু গ্রাস্প ইট। হ্যাঁ, তাহলে চলো আমরা এখানে দেখা গেল। তারপর আমরা দেখলাম অবজেক্টিভ ফর্মের পূর্বে বাই কিছু ব্যতিক্রম বসে। জাস্ট মিনিট। ওকে, সো আমরা এখানে ছিলাম যে হচ্ছে কি দেখছি, যে অবজেক্টের পূর্বে বাই বসে। তো বাই বসে আমরা অলরেডি দেখেছি লেটার ইজ রিটেন বাই মি। তো বাইয়ের ক্ষেত্রে দেখলাম, এবং এখানে একটা কথা বলেছে কিছু ব্যতিক্রম বসে। এখন ব্যতিক্রমটা কি, যেমনটা আমি একটু চট করে যদি বলে দিই, সেটা হচ্ছে ধরো নোন, নো, এই যে ভার্বটা, এটার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মতো নোন টু। যেমন আই নো হিম, হি ইজ নোন টু মি, তখন এই নোন বাই মিটা হয় না, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কেমন? সো এই ক্ষেত্রে নোন হয়, কম্পেয়ার টু হয়। সো এগুলো হচ্ছে কিছু ব্যতিক্রম, এগুলোতে বসে। ওকে, ওকে, আচ্ছা, তাহলে আমাদের তো এই জিনিসটা দেখা হয়ে গেল। এখন যদি আমরা নেক্সটে যাই, এই যে আমি লাইক আই ওয়াজ টকিং অ্যাবাউট দিস ওয়ান, যে আমাদের সাবজেক্টের এবং অবজেক্টের যে পরিবর্তনটা হয়, this part just you have to have a better idea about this one whenever you want to change active and passive. হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে অবশ্যই এটা সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। যেমন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট যদি আই থাকে তখন অবজেক্টের পজিশনে সেটা হয়ে যাবে
মি, তাহলে অবজেক্টের পজিশনে সেটা কি হয়ে যাবে, মি হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট যদি উই থাকে, আই মানে হচ্ছে আমি, মি মানে হচ্ছে আমাকে। হ্যাঁ, ধরো আমি একটা কাজ করি, আমাকে একটা কলম দেয়, হ্যাঁ কলম দেয়, এরকম হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পজিশনে যদি উই মানে হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, হ্যাঁ, তাহলে উই যদি থাকে অবজেক্টের পজিশনে হয়ে যাবে আস, উই মানে আমরা, আস মানে আমাদেরকে। এরপর আমরা দেখতে পাচ্ছি উই অল মানে হচ্ছে আমরা সবাই, এখন অবজেক্টের পজিশন হয়ে যাবে অল অফ আস, মানে কি আমাদের সবাইকে। যেমন আমরা বলতে পারি আমাদের সবাইকে ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে যদি আমরা ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস, তাই না? ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি দে মানে হচ্ছে তারা, তারা মানে তারা। আর এখন আমরা যদি অবজেক্টের পজিশনে যাই সেটা হয়ে যাবে দেম মানে হচ্ছে তাদেরকে, দে মানে তারা, দেম মানে তাদেরকে। ওকে, অনেকে জাকির হোসেন কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আদিবা। ওকে, তোমরা সবাই হচ্ছে শেয়ার করো ক্লাসটি, আর হচ্ছে কমেন্ট করো, তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন দাও ক্লাসে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে এনি নেম, ধরো এখানে যদি থাকে আখি, হ্যাঁ, তাহলে অবজেক্টের পজিশনে কিন্তু কোনো পরিবর্তন হবে না। যেমন আখি আখি কন্ডাক্টস এ লেসন, যেমন আখি কি একটি ক্লাস নেয়, তাহলে এ ক্লাস ইজ কন্ডাক্টেড বাই আখি, তাহলে সেই জায়গায় কিন্তু সাবজেক্ট অবজেক্টের জায়গায় কোনো ধরনের কোনো পরিবর্তন বসবে না, আখি আছে আখি থাকবে। তাই কোনো ধরনের নাম, যেমন তোমাদের থেকে যদি বলি ধরো আদিবা, হ্যাঁ, আদিবা থাকলে আদিবা রাইটস এ লেটার, তাহলে এ লেটার ইজ রিটেন বাই আদিবা, তাহলে এখানে কিন্তু আদিবার নামে কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন বসবে না, আদিবা যা আছে সেটাই থাকবে। ওকে, সো তাহলে আমরা এটা বুঝে গেলাম। এখন যদি আমরা এই জায়গায় আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ। আচ্ছা, ইউ মানে হচ্ছে তুমি, ইউ দ্বারা সিঙ্গুলারও বোঝাতে পারে, ইউ দ্বারা তোমরা এটা বোঝাতে পারে। তাহলে আমি বলতে পারি যে তুমি কি এটা বুঝতে পেরেছো, হ্যাভ ইউ আন্ডারস্টুড। আবার ধরো তোমরাও যদি বোঝায়, একটা ক্লাসে যদি অনেকজন থাকে তখন সেটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তাহলে ইউর অবজেক্টিভ যে পজিশনটা সেটা ইউই থাকবে, অবজেক্টিভের কোনো ধরনের কোনো চেঞ্জেস হবে না, ইউ মানে ইউ অন্য কোনো রূপ হয় না। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি হি তো মানে বুঝো সে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি যদি একটা বাক্যে থাকে, যেমন হি টক্স ইন এভরি ক্লাস, সে প্রত্যেক ক্লাসে কথা বলে, তাহলে হি যদি এরকম থাকে তাহলে অবজেক্ট হবে এটা হিম। যেমন হি রাইটস এ লেটার ইজ রিটেন বাই হিম, তাহলে হি এর কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না, মানে হি এর অবজেক্টিভ ফর্ম হি বসবে, পরিবর্তন হবে না হচ্ছে ইউর। হ্যাঁ, ওকে, তারপর আসো সি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি মেয়ে হয়, ছেলে হলে আমরা বলবো হি, মেয়ে হলে আমরা বলবো সি, তাহলে সি এর অবজেক্টিভ ফর্ম হয়ে যাচ্ছে হার। তারপরে লাস্ট ওয়ান আমরা যদি দেখি ইট মানে হচ্ছে কোন একটা বস্তুর ক্ষেত্রে আমরা ইট বসি, এবং ইটের অ্যাজ লাইক অ্যাজ দ্য ইউ, এখানে ইটেরও কোনো ধরনের অবজেক্টিভের পরিবর্তন হবে না। তাহলে সবাই একটু ক্লিয়ারলি এটা একটু নোট ডাউন করে নাও, বিকজ দিস ইজ considered as one of the most predominant structures or things you have to have in your brain while transforming active and passive voice. Tahole, I think that you have already understood about this one. Let me just quickly move to my next one. So we will be just learning about some structures that we have to know before transforming active and passive voice. After that, we will be doing a multiple MCQs. তাহলে তোমাদের হচ্ছে এই অ্যাক্টিভ প্যাসিভের পরে অনেকগুলো আমরা এমসিকিউ সলভ করব। হ্যাঁ, সো তোমরা সবাই এখন একটু ভালো করে অ্যাটেন্টিভলি এটা করো, তাহলে তোমরা হচ্ছে এমসিকিউ যখন বলবো তোমরা ট্রাই করবে সবগুলো অ্যান্সার করার। তাহলে আমি যদি দেখি, প্রথমে আমরা টেন্সের পরিবর্তন করব, তাহলে অ্যাক্টিভ প্যাসিভের কথা আমি কিন্তু অলরেডি তোমাদেরকে এটা করে দেখেছি, এখন আমরা একটু থরোলি আমরা এই ব্যাপারটা সম্পর্কে আরেকটু শিখবো। তাহলে প্রথমে যখন তুমি অ্যাক্টিভ প্যাসিভের পরিবর্তনটা করবা, তোমাকে প্রথমে জানতে হবে টেন্স। টেন্স জিনিসটা কি, আমার মনে হয় মোস্ট অফ ইউ হ্যাভ সাম আইডিয়াস, তাই না? আমাদের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, 3 প্রকার টেন্স, এবং 3 প্রকার টেন্সে হচ্ছে 4 প্রকার আরো যে টাইপস আছে সেটা তো সম্পর্কে তোমরা জানো। তাহলে আমরা যদি দেখি, প্রথমে আমরা টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন বসবে, এই কথাটা আমি বলেছি। টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয়
অক্সিলারি ভার্ব হবে am is are। চলো আমরা তাহলে কুইকলি দেখি। প্রথমে আমরা যদি দেখি প্রেজেন্ট টেন্স, প্রথমে এটা কি প্রেজেন্ট টেন্স। ওকে, সো প্রথমটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা এটাকে বলি, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স যদি একটা অ্যাক্টিভ বাক্যে থাকে তাহলে সেটার অবস্থান হয়ে যায় সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব ওয়ান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে এক্সটেনশন। এখন আমরা সেটাকে পেসিভ কিভাবে করব? তাহলে আমরা জানি পেসিভ করতে গেলে সাবজেক্টকে অবজেক্ট স্থানে নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসার পরে সেই যে টেন্স অনুযায়ী যদি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এম ইজ আর সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকে বা এক্সটেনশন থাকে, তাহলে সেই বাক্যের অবজেক্টকে সাবজেক্ট আনার পরে সেই সাবজেক্টের উপর ভিত্তি করে সাবজেক্টটা যে রকম হবে, যে টেন্স হবে, আমরা এম দেব। ধরো একটা বাক্যে যদি সাবজেক্ট আই থাকে তাহলে এম হবে, যদি ধরো অন্য কোনো কিছু থাকে তাহলে সেই বাক্যের উপর ভিত্তি করে ইজ হবে, যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় ইজ হবে, সাবজেক্টটা যদি প্লুরাল হয় তখন সেটা আর হয়ে যাবে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আফটার এম ইজ আর এই বি ভার্বগুলোর পরে অবশ্যই ভার্বের 3 নাম্বার রূপ ইট মিনস প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্বের B3 পেসিভ ফর্ম হয়ে গিয়েছে। এরপর আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তো আমরা জানি, অ্যাক্টিভ বাক্যে সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম হচ্ছে সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল প্রেজেন্ট টেন্সে। তারপরে ভার্ব বসবে, ভার্বের সাথে কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। উই অলরেডি নো দিস। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, মানে হচ্ছে তোমরা টেন্সের যে প্রকারভেদগুলো আছে, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ, বা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ওই যে স্ট্রাকচারগুলো আছে টেন্সের মেনলি ওটাই। এখন প্যাসিভ ভয়েসে হচ্ছে এই স্ট্রাকচারগুলো কিছু পরিবর্তন হয়। যেমন আমরা কি দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি এম ইজ আর এইগুলা থাকে তখন সেই সাবজেক্টের অবজেক্টকে যখন তুমি সাবজেক্টের পজিশনে নিয়ে আসবে অ্যাক্টিভ বাক্য থেকে প্যাসিভ ভয়েসে, সেই সাবজেক্টের উপর ভিত্তি করে তোমাকে এম ইজ আর, এই যে এখানে এম ইজ আর দিতে হবে। দেওয়ার পর যেহেতু এই বাক্যে অলরেডি কি আছে, আইএনজি যুক্ত করা আছে, বাক্যে কি আছে আইএনজি যুক্ত করা আছে, তাহলে তোমাকে এখন কি করতে হবে, এটার সাথে একটা বিং যুক্ত করতে হবে। এটার সাথে কি যুক্ত করতে হবে, একটা বিং, এম ইজ আর বিং। আমরা হচ্ছে এক্সাম্পল, হ্যাঁ, আমরা হচ্ছে প্রত্যেকটা স্ট্রাকচার এক্সাম্পল আমরা দেখবো। এখন শুধু তোমাদেরকে আমি সামারিটা দিয়ে দিচ্ছি যে আমাদের কি কি ধরনের স্ট্রাকচার থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এম ইজ আর বিং, এম ইজ আর থাকলে ভার্বের সাথে বিং যুক্ত হবে। দেন ভার্বের 3 তো সবসময় প্যাসিভ ভয়েসে উইদাউট এনি মানে ডাউট আমরা হচ্ছে সবসময় প্যাসিভ ভয়েসে ভার্বের 3 নাম্বার রূপ দেবো। নেক্সট কামস কি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, যদি সাবজেক্টে প্লুরাল হয় তাহলে হ্যাভ হবে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসবে। তাহলে এই হ্যাজ এর পর হচ্ছে হ্যাভ এর পর ভার্বের 3 নাম্বার রূপ বসে অ্যাক্টিভ সেন্টেন্সে। প্যাসিভে কি হয়, তাহলে হ্যাভ হ্যাজ যেহেতু অলরেডি একটা বাক্যে আছে বিন যুক্ত হয়। সো এখানে অনেকে কনফিউজ হয়ে যায় এটা কি বিং হবে নাকি বিন হবে, হুইচ ওয়ান। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, হ্যাভ হ্যাজ এর পরে সাবজেক্টটা যদি হ্যাভ হ্যাজ হয় তারপরে জিনিসটা হচ্ছে তোমাদের বিন হয়ে যায়। এরপরটা কি হয় বলো তো সবাই, বিন হয়, এরপরটা বিন হয়ে যাবে, হ্যাভ হ্যাজ বিন। আর এম ইজ আর বিং, এম ইজ আর বা হচ্ছে এই যে এম ইজ আর বিং, BEING বিং, আর হ্যাভ হ্যাজ বিন, এটা মাথায় রাখবা। ওকে, সো তাহলে আমরা নেক্সট যদি আসি সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট আসবে, পাস্ট কন্টিনিউয়াস পরে আসবে। পাস্ট ইনডিফিনিট যদি আমরা দেখি, পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার জানি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অথবা ভার্বের লাইক B2 ফর্ম যেটাকে আমরা বলি প্লাস এক্সটেনশন, এটা তো হয়ে গেল। এখন এটার কি হবে, সাবজেক্ট অবজেক্টের অবস্থার পরিবর্তন করে আমাদেরকে এম ইজ আর ভার্ব টু, কিপ দিস ইন মাইন্ড, এম ইজ আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে তখন সেটা হয়ে যাবে এম ইজ আর এর পরে ভার্বের 3 নাম্বার রূপ। এখন যদি ওয়াজ ওয়্যার থাকে, ভার্ব টু মানে কি, ধরো একটা বাক্যে যদি পাস্ট টু মানে ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে তখন আমরা সেই সাবজেক্টের পরে আমরা দেব ওয়াজ বা ওয়্যার।
পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব টু থাকলে আমরা দেব ওয়াজ অথবা ওয়ার, দেন ভার্বের 3 নাম্বার রূপ। এরপর আসো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে যেহেতু আমরা স্ট্রাকচার জানি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট যেটাই হোক বাকি জিনিস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াজ ওয়ার পরে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো, যেহেতু এই বাক্যে ওয়াজ ওয়ার আছে তাহলে এটার সাথে আমাদেরকে যুক্ত করতে হবে বিং। ওয়াজ ওয়ার সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার বিং প্লাস ভার্ব থ্রি। এখন কখন ওয়াজ হবে? সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট কি সিঙ্গুলার, আর সাবজেক্টটা যদি প্লুরাল হয়, সাবজেক্টটা যদি কি হবে প্লুরাল হয় তখন এটা হবে ওয়ার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে ওয়াজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় লাইক ওয়ার হয়ে যাবে, এরপরে ওয়াজ এর সাথে বিং যুক্ত হবে। ওকে, তারপর আসো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাড হবে, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। তাহলে এখানে যেহেতু হ্যাড আছে অ্যাজ লাইক অ্যাজ হ্যাড অর হ্যাজ, এটার সাথে বিন যুক্ত হবে, তাহলে হ্যাড বিন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব থ্রি। ওকে, তারপরে আসো আমরা কি দেখতে পাচ্ছি ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে এখানে তোমার মডেল অক্সিলারি ভার্বগুলো দেখতে পারবে। মডেল অক্সিলারি কি? এখানে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল। ফিউচার ইনডিফিনিটে কি থাকবে? শেল অথবা উইল থাকবে, যেমন শেল অথবা উইল যদি থাকে, এবং মোস্ট সিগনিফিকেন্টলি শেল উইলের পরে সব সময় ভার্বের ওয়ান হবে, তখন কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে ভার্বের, তখন কিন্তু পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব টু বা ভার্ব থ্রি যেটাকে বলি সেগুলো কিন্তু কোনোভাবেই হবে না। সো শেল অথবা উইল, যেমন আই উইল গো, আই উইল ডু দিস, আই উইল ডু মাই লাইক অ্যাসাইনমেন্ট টুমরো। সো সবসময় ভার্বের লাইক শেল উইল যদি একটা সাবজেক্টের পরে থাকে তখন কিন্তু তারপরে ভার্বের ওয়ান ফর্ম বসবে। এখন যদি অ্যাক্টিভ বাক্যে শেল বা উইল থাকে, প্যাসিভ ভয়েসে গিয়ে তোমাদেরকে সেই শেল অথবা উইলের সাথে একটা বি যুক্ত করে দিতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? প্যাসিভ ভয়েস আমরা শেল বা উইল এখানে পেয়ে গেছি, এটার সাথে আমাদের কি হয়ে যুক্ত হয়ে যাচ্ছে? একটা বি যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে শেল বি উইল বি। এখন একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম যদি একটা বাক্যে শুধুমাত্র শেল অথবা উইল থাকে তখন ভার্বের ওয়ান ফর্ম হবে, কিন্তু যদি একটি বাক্যে শেল বি উইল বি, এটা একটু ভালো করে নোটিস করো, শেল বি অথবা উইল বি যদি থাকে তখন কিন্তু এটার পরে ভার্বের 3 নাম্বার রূপ হয়ে যাবে। শুধু শেল থাকলে ভার্বের ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম বসবে, কিন্তু যদি শেল বি যুক্ত থাকে বা উইল বি থাকে তখন সেটা পরে ভার্বের 3 নাম্বার রূপ হয়ে যাবে, এই যে দেখে এখানে দেয়া আছে। এটা গেল। এরপর আসো ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস মানে এই বাক্যে বিটা এই জায়গায় থাকবে, শেল বি উইল বি এখানে থাকবে, ভার্বের পরে আইএনজি যুক্ত হবে যেহেতু এখানে বি আছে। তারপর এটা কিন্তু এখন বলতে পারো যে শেল বি এর পরে এখানে ভার্ব থ্রি কেন? কারণ এটা হচ্ছে প্যাসিভ ভয়েস তাই, আর এখানে আইএনজি কেন? এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এই জন্য এটার পরে আইএনজি হয়েছে। ওকে, তারপরে এখানে যেহেতু শেল বি বি যুক্ত করা অলরেডি আছে তাই এটার সাথে হচ্ছে একটা বিং হয়ে যাবে, শেল বি বিং উইল বি বিং, আর এই বিং এর পরে হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ হবে। সো এটা একটু কঠিন মনে হতে পারে তোমাদের কাছে, আমরা যখন স্ট্রাকচার পড়বো বা এক্সাম্পল করব তখন তোমাদের এটা হচ্ছে সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শ্যাল বি বিং এরপরে ভার্বের 3 নাম্বার রূপ হবে। Now let's come to the last one, modal auxiliary. Modal auxiliary verb মানে আমরা জানি can, could, shall, should, may, might, will, would, like need to, have to, has to. So আমরা দেখতে পাচ্ছি can, could, may, might এগুলো যদি থাকে আর modal auxiliary verb এর পরে চোখ বন্ধ করে verb one হবে, কি হবে? কোনো সময় ভার্বের 2 নাম্বার রূপ বসবে না, ভার্ব ওয়ান হবে। এটার পরে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার এসএসসি পরীক্ষায় আছে ভয়েস, এসএসসি পরীক্ষায় ভয়েস আছে। নুসরাত জান কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুসনারা মুনতা কমেন্ট করে আপু এক্সাম্পল দিয়ে বোঝান। হ্যাঁ হ্যাঁ, তোমাদের আগে স্ট্রাকচারটা একটু দেখে নাও, আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে এখানে বোঝাচ্ছি। তাহলে ক্যান কুড মে মাইটের পরে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের ওয়ান হবে, এই সব সময় এই যে ভার্ব ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা যেটাকে বলি ভার্বের প্রেজেন্ট ফর্ম।
ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যান, কুড, মে, মাইট যদি থাকে তাহলে এটার পরে ওই যে শ্যাল, উইল এর মতো হচ্ছে একটা বি যুক্ত হয়ে যাবে এবং ভার্ব, এটার পরে ভার্বের 3 নাম্বার রূপ। তাহলে মোটামুটি আমাদের এখানে স্ট্রাকচার হচ্ছে এটা হয়ে গেল। সো এটা তো আমরা অলরেডি দেখলাম। এখন আসো, তোমরা অনেকে কমেন্ট করছিলাম যে আপু কন্টিনিউ থাকলে শুধু বিং হবে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে মিজারে পড়বে, হ্যাঁ শুধু বিং যুক্ত হবে, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ হবে। আর ফিউচার কন্টিনিউয়াসে যে শ্যাল বি, উইল বি এগুলোর পরে একটা বিং, একটা বি এর পরে ভার্বের বিং যুক্ত হয়েছে এটার পরে, তারপরে ভার্বে 3 নাম্বার রূপ হবে। ওকে, এখন অনেকেই কমেন্ট করেছো যে আপু কি বলে এক্সাম্পল দিয়ে বোঝাও। হ্যাঁ, এই যে আসো এখানে এক্সাম্পলে প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচার আমরা পড়েছি। এখন আসো, হি প্লেস ক্রিকেট। তাহলে এখানে প্রথমে তোমরা, আমি কিন্তু প্রথমেই আজকের ক্লাসের শুরুতে শিখিয়েছি যে প্রথমে কি বের করবা, একটা বাক্যের সাবজেক্ট কোনটা, একটা বাক্যের অবজেক্ট কোনটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হি হচ্ছে একটা বাক্যের সাবজেক্ট। কেন? প্লেস, কে খেলে, হি সে খেলে। ওকে, তাহলে একটা বাক্যে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। তাহলে ভার্ব তো পেয়ে গেছি প্লেস, এটা হচ্ছে আমাদের ভার্ব। তারপরে আসো ক্রিকেট, সে কি খেলে, সে ক্রিকেট খেলে। আমরা তাহলে কি দিয়ে প্রশ্ন করে ভার্বকে অবজেক্ট পেয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে আমাদের ক্রিকেট হচ্ছে অবজেক্ট। এখন আসো আমরা প্যাসিভ কিভাবে সেই অ্যাক্টিভ বাক্যটাকে করব। আমি তোমাদের শিখিয়েছি প্রথমে কি, একটা বাক্যের অবজেক্টকে সাবজেক্টের পজিশনে নিয়ে আসতে হবে। তাহলে এই বাক্যের অবজেক্ট কি, ক্রিকেট, তাহলে আমরা ক্রিকেটকে এখানে নিয়ে আসলাম। ওকে, এখানে একটা বিষয় আছে, এখানে সি কিন্তু ছোট হাতে, কিন্তু যেহেতু এটা এটা কেন বড় হাতের হয়ে গেছে, কারণ হচ্ছে কি, যেহেতু এটা হচ্ছে বাক্যের শুরুতে কোন সেন্টেন্স যদি শুরু হয় তাহলে সেটা ক্যাপিটাল লেটার হয়, এই জন্য এই যে সিটা এটা হচ্ছে ক্যাপিটাল লেটার হয়ে গেল। তাহলে আমাদের এবার অবজেক্ট ক্রিকেট, we have got this one, so we have just placed this here in the subject position cricket. এখন আসো ইজ কোথা থেকে এসেছে, ওই যে আমরা শিখলাম একটা বাক্যে প্রেজেন্ট টেন্সের উপর ভিত্তি করে আমাদের ভার্ব দিতে হবে। তাহলে প্লেস, যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, হি প্লেস, তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা ক্রিকেট। তাহলে ক্রিকেটের উপর ভিত্তি করে আমরা একটা ভার্ব দিয়ে দিলাম ক্রিকেট, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, সো আমাদেরকে ইজ হয়ে গেল, তাহলে আমরা ক্রিকেট ইজ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আসো আমাদের কি এখানে ইজ এর পরে হচ্ছে আমরা কি দেব, আমরা তো অলরেডি শিখেছি প্যাসিভ ভয়েসে চারপাশ কোথাও তোমার কিছু দেখতে হবে না, তুমি হচ্ছে কি দিবা, তুমি ভার্বের 3 নাম্বার রূপ দিবা। এটা কি হয়ে গেছে, ভার্ব 3। সো ক্রিকেট ইজ প্লেড। এখন অনেকে প্রশ্ন করতে পারো মিস বাই কোথা থেকে এসেছে। বাই কিন্তু আমি বলে দিয়েছি যে 90% ক্ষেত্রে সাবজেক্ট, ওই যে আমরা এই সাবজেক্টকে যখন প্যাসিভ ভয়েস অবজেক্টের স্থানে নেব, সেই অবজেক্টের আগে বাই দিয়ে অবজেক্টে বসাতে হবে। তাহলে স্ট্রাকচার থেকে আমাদের বাই চলে আসলো। এখন আসো মিস বাপু, এটা তো হি ছিল, এটা হিটা কিভাবে হিম হয়ে গেল, এটা হিটা কিভাবে হিম হয়ে গেল, আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। ওকে, সো হিটা কিভাবে হিম হলো, এটা কিন্তু আমি কি দেখলাম যে আমরা ওই যে প্রোনাউনে আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে। সো ওই যে প্রোনাউনের সাবজেক্টের পজিশনটা যখন অবজেক্টের পজিশনে চলে আসছে তখন সেটা হিম হয়ে গেছে। তাহলে তোমরা সবাই কমেন্ট করো, আমাকে বলো যে তোমরা এটা বুঝতে পেরেছো কি না। কারণ যদি প্রথমটা তোমরা বুঝে ফেলতে পারো, বাকিগুলো তো স্ট্রাকচার অনুযায়ী, লাইক টেন্সটা তুমি বুঝতে পারলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, একজন কমেন্ট করেছে আদিবা, যে আপু আমি ইংলিশ গ্রামার সাপ্লিমেন্ট কিনেছি কিন্তু বই পড়ে কিছু বুঝি না, বাট অনলাইন ভিডিও দেখলে বুঝি। তোমরা আমাদের সাথে থাকো এবং হচ্ছে এটা খুব, তোমরা আমাদের ক্লাস, আমাদের পেজটা ফলো দিয়ে রাখো, তোমাদের বন্ধুদের সাথে এটা হচ্ছে শেয়ার করো, ওদেরকে মেনশন দাও, তুমি অ্যাটেন্টিভলি ক্লাসটা করো, তুমি দেখবে লাইক ইট উইল বি পিস অফ কেক, মানে পানি ভাত হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, হৃদয় আহমেদ কমেন্ট করেছে বিসিএস এর ইংরেজি প্রস্তুতি হিসেবে ক্লাসটি করেছে আপু, করছে আপু, থ্যাংক ইউ সো মাচ হৃদয়। সাকিব ইসলাম কমেন্ট করেছে আউটস্ট্যান্ডিং ক্লাস আপু, থ্যাংক ইউ। তোমরা একটা এটা হচ্ছে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডের সাথে। আচ্ছা, সাকিব আবার কমেন্ট করেছে ক্লিয়ার ক্লিয়ার ডিয়ার আপু, ওকে থ্যাংক ইউ সাকিব। জাস্ট করো, প্রথমটা বুঝতে পারলে কিন্তু বিষয়টা খুব 4টা বা 5টা পরিবর্তন হয়। প্রথমত তোমাকে সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, দ্বিতীয়ত তোমাকে হচ্ছে সাবজেক্ট অবজেক্টে পরিবর্তন করতে হবে, ক্রস ম্যাচিং আমরা যেটাকে বলি। হ্যাঁ, তারপরে একটা হচ্ছে টেন্স অনুযায়ী তোমাকে
সেই সাবজেক্টের পর একটা বি ভার্ব এম ইজ আর সেটা দিতে হবে। আর এম ইজ আর পরে ভার্বের 3 নাম্বার রূপ, খুব সহজ। এরপরে বাই দিয়ে ওই সাবজেক্টকে অবজেক্ট বানাই দাও তুমি, এটা হয়ে গেল। এরপরে সব প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট সিম্পল বুঝলে কিন্তু কন্টিনিউয়াস বোঝা সহজ। যে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি, দে সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে দে হয়ে গেল কি, দে আর ব্রেকিং দ্য পিকচার। তাহলে এখানে এই বাক্য হচ্ছে দে সাবজেক্ট আর বি ভার্ব ব্রেকিং। এখন যেহেতু আর আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ভার্বের সাথে আইএনজি হয়ে গেল, ব্রেকিং, তারপর দ্য পার্টনার দ্য পিকচার কি অবজেক্ট হয়ে গেল। তাহলে এখানে পিকচার এই অবজেক্ট হচ্ছে কি সে চলে আসবে সাবজেক্টের পজিশনে চলে আসবে। ওকে, তাহলে দ্য পিকচার, যেহেতু দ্য পিকচার সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, তাই এটার সাথে কি হয়ে গেল, ইজ হয়ে গেল। আর যেহেতু এই বাক্যটা কি টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আইএনজি যুক্ত আছে, তাহলে এটার সাথে কি দিতে হবে, এমিজারের সাথে বিং যুক্ত করতে হবে। তাহলে দ্য পিকচার ইজ বিং। আর আমরা তো চোখ বন্ধ করে জানি পেসিভ ভয়েসে ভার্বের পরে কি হয়, ভার্বের 3 নম্বর ফর্ম হয় ব্রোকেন। ব্রেকেন এই যে ভার্ব যেটা আছে ব্রেক, এই ভার্বের 3 নম্বর রূপ হয়ে গেল ব্রোকেন। আর এটা তো আমরা জানি বাই দিয়ে অবজেক্ট আগে বাই দিতে হবে, বাই দিলাম। আর দে, ওই যে তোমাদেরকে আমি প্রোনাউনের চার্টটা দেখানোর সময় খুব ভালো করে বলেছিলাম যে এই যে একটু আর একটু কুইকলি একটু দেখাই দেই যদি, এই যে এটা কিন্তু তোমাদের একদম ব্রেনে মানে মুখস্থ না টুরস্থ থাকতে হবে। লাইক ইট উইল, লাইক ক্লিয়ারলি ইট উইল, মানে তোমাদের ব্রেনে হচ্ছে থাকতে হবে। হ্যাঁ, সো আমরা হচ্ছে এটা দেখলাম। তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে এখানে যেহেতু আইএনজি আছে তাই বিং হয়ে গেল, ব্রোকেন বাই দেম, দে আছে, দে অবজেক্টিভ ফর্ম দেম হয়ে গেল। ওকে, তারপরে আসো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি, হ্যাভ হ্যাজ আছে। সো তাহলে রিয়া, রিয়া যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখন আসো হ্যাভ হয়ে না হয়ে কেন এখানে হ্যাজ হলো। তাহলে অনেকেই বলো দেখি কি, যে এখানে কেন রিয়ার পরে হ্যাভ হলো না, কেন এটা, হোয়াই ইটস নট হ্যাভ, বিকজ এটা হচ্ছে ভুল। কারণ হচ্ছে কি, রিয়া হচ্ছে, রিয়া ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিয়া কি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এটার সাথে হ্যাজ হয়েছে। রিয়া হ্যাজ সিন হিম, রিয়া তাকে দেখেছে। তাহলে কে দেখেছে, সাবজেক্ট ভার্বকে প্রশ্ন করে কে দিয়ে, তাহলে রিয়া দেখেছে। কে দেখেছে, রিয়া দেখেছে, সাবজেক্ট পেয়ে গেলাম। কাকে দেখেছে, যেহেতু ব্যক্তিবাচক, অবজেক্টটা যদি ব্যক্তি হয় তাহলে কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, আর অবজেক্টটা যদি বস্তু হয় তখন কি দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে রিয়া কাকে দেখেছে, রিয়া তাকে দেখেছে। তাহলে রিয়া হ্যাজ, আর আমরা জানি হ্যাভ এর পর ভার্বের 3 নাম্বার রূপ সিন হয়ে গেল, আর হিম তো অবজেক্ট হয়ে গেল। তাহলে আমরা হিমকে, হিয়ার যে অবজেক্টকে সাবজেক্ট বানাবো। এখন আমরা তো অলরেডি প্রোনাউনের চার্ট থেকে শিখলাম যে হিম হচ্ছে একটা কি অবজেক্টিভ ফর্ম, তাই না। তাহলে হিমটাকে যখন তুমি সাবজেক্টের স্থানে আসবা, অবশ্যই এটাকে সাবজেক্টিভ রূপে পরিণত করতে হবে। তাহলে আমরা হিমটাকে হি বানিয়ে ফেললাম, কারণ হিমের সাবজেক্টিভ ফর্ম কি, হি। তাহলে হি, তারপর হচ্ছে হ্যাজ হয়ে গেল, হ্যাজ, এখানে যেহেতু হ্যাজ আছে, আর আমরা শিখেছি স্ট্রাকচার থেকে হ্যাজ থাকলে এটার সাথে বিন হবে, বিন, তারপরে হ্যাজ আর বিন। এরপর আমরা কি শিখলাম যে এটার পরে হ্যাজ বিন থাকলে পেসিভ ভয়েসে ভার্বের 3 নম্বর হবে সিন, তারপরে বাই হচ্ছে রিয়া। ওকে, অ্যাডভোকেট লিয়াকত আলী কমেন্ট করেছেন এক্সেলেন্ট লার্নিং প্রসেস, থ্যাংক ইউ। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে চলো বাকিরা সবাই থাকো আমাদের সাথেই। তাহলে এখানে দেখতে পাচ্ছি পাস্ট, প্রেজেন্টের কাহিনী শেষ, এখন পাস্টে আসো। পাস্টে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট শি, এখানে ভার্বের 2 নাম্বার রূপ প্লিজড, আস আমাদেরকে, মানে কি শি প্লিজড আস, সে আমাদেরকে সন্তুষ্ট করেছে। তাহলে আমরা তার দ্বারা সন্তুষ্ট হয়েছিলাম, অ্যাক্টিভটা কি, সে আমাদেরকে সন্তুষ্ট করেছে। তাহলে আমরা প্যাসিভ হয়ে যাব কি, যে সে আমাদের আমরা তার দ্বারা সন্তুষ্ট হয়েছিলাম। তাহলে আস আছে এগেইন, এটা আস অবজেক্টিভ ফর্ম আছে, এটা আছে সাবজেক্টিভ ফর্ম উই হয়ে যাবে। এখানে প্লিজড ভার্বের 2 নাম্বার রূপ আছে, যেহেতু উইটা সাবজেক্ট প্লুরাল এই জন্য এটার সাথে ওয়্যার হয়ে গেল। তাহলে ওয়্যার হয়ে গিয়েছে প্যাসিভ ভয়েস অনুযায়ী প্লিজড ভার্বের 3 নাম্বার রূপ, আর বাই দিয়ে এখানে শি, শি যেহেতু হচ্ছে সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম, তো এটা মেয়ে, তাই মেয়ে, এটা হচ্ছে হার হয়ে গেল। ওকে, তোমরা দুজন বাকিরা হচ্ছে সবাই নিচে দুইটা স্ট্রাকচার দেখো বা এক্সাম্পলটা। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম, আমরা এটা শেষ করেছি। এখন যদি আমরা পাস্ট কন্টিনিউয়াসটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ সিঙ্গিং এ সং, এটা তো পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। এখন সে কি গায়, সে একটি গান গাচ্ছিল। তাহলে কি গাচ্ছিল, এ সং, এ সংটা হচ্ছে কি অবজেক্ট।
তাহলে অবজেক্টে আমরা এ সং সাবজেক্টের স্থানে নিয়ে আসলাম। এরপর আসো এ সং একটা গান, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এটার সাথে কি হয়ে গেল, ওয়াজ হয়ে গেল। যেহেতু এই বাক্যটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে বিং যুক্ত হয়ে যাবে প্যাসিভে। আর শি ওয়াজ বিং সাং, বিং যুক্ত আছে প্যাসিভ ভয়েস উইদাউট এনি ডাউট, ভার্বের 3 নাম্বার রূপ বসবে সাং। আর আমরা তো জানি অবজেক্টের আগে বাই দিতে হয় প্যাসিভ ভয়েসে, সো বাই দিলাম। এন্ড হিম হয়ে গেছে, যেহেতু হি আছে সাবজেক্টের স্থানে, তাই সেটা হিম হয়ে গেল। ওকে, তারপরে আসো পাস্ট পারফেক্ট অবজেক্ট সাবজেক্ট হিসেবে। আচ্ছা, হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, এটা হচ্ছে সে কাজটি সম্পূর্ণ করেছিল। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট একটা এক্সাম্পল অ্যাক্টিভ ভয়েসের। প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে, যে দা, ওকে প্যাসিভ ভয়েসে কি হবে, দা, ফাইন, দা ওয়ার্ক, তাহলে সে কি করে কাজটা করেছিল, সম্পূর্ণ, সে কাজটা সম্পূর্ণ করেছিল, তাহলে দা ওয়ার্ক হয়ে গেল আমাদের সাবজেক্টের পজিশনে, তাহলে দা ওয়ার্ক। তারপর হচ্ছে এটা হেড আছে, এখানে হেড হবে, এখানে আর এমিজার কিন্তু হবে না, যেহেতু এই বা অক্সিলারি একটা বি ভার্ব আছে, তাহলে হেড ভার্ব আছে এখানে, হ্যাঁ। সো অ্যাড হয়ে গেল। আমরা জানি হেডের পরে কি বিন যুক্ত করতে হয়, এমিজার থাকলে বিং বিই আইএনজি, আর হেড থাকলে বিন বিইএন বিন। সো হি হ্যাড বিন ফিনিশড, ভার্বের 3 নাম্বার রূপ বাই দি হিম। সো তাহলে সবাই কমেন্ট করে আমাকে জানাও, ইজ দেয়ার এনি কনফিউশন ইয়ার, তোমাদের কোনো কনফিউশন এখানে আছে কিনা। আশা করি নেই তোমাদের এখানে কনফিউশন, যদি থাকে সবাই কমেন্ট করে জানাও। নাও চলো আমরা যদি লাস্ট একটা টেন্সেরটা দেখি, ফিউচার। সো আমরা দেখেছিলাম ফিউচারে উইল বা শ্যাল থাকে, সো উইল এর পরে ভার্বের ওয়ান ফর্ম হয় অ্যাক্টিভ ভয়েস, এটা তো হয়ে গেল। তাহলে আমরা মি আছে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই আই, সো আমরা আই দিয়ে দিলাম। এখানে উইল আছে, বা উইল দিলেও চলতো, এখানে শ্যাল দিলেও চলবে, সো এখানে শ্যাল হয়ে গেল। শুধু যেহেতু এটা একটি বাক্য ফিউচার সিম্পল টেন্স, তাই এখানে একটা বি যুক্ত হবে, তার বির পরে ভার্বের 3 নাম্বার রূপ বাই দিয়ে, এখানে সাবজেক্ট দিয়ে আছে, দের অবজেক্টিভ ফর্ম দেন, দেম হয়ে গেল। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ইউ সাবজেক্ট উইল বি অক্সিলারি ভার্ব, ইউ বি সেলিং বুকস, তুমি বই বিক্রি করতে থাকবে, তাহলে তোমার দ্বারা বইগুলো বিক্রি হতে থাকবে, প্যাসিভের ফর্ম হবে এটা। তাহলে বুকস কি বিক্রি করতে থাকবে, বই বিক্রি করতে থাকবে, তাহলে বুকস, এখানে উইল বি আছে, উইল বি হয়ে যাবে। আমরা যেহেতু জানি এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, বি দিয়ে তারপর ভার্বের সাথে যেটা আইএনজি আছে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সো এটার সাথে কি হয়ে যাবে, বিং যুক্ত হয়ে যাবে, তারপরে ভার্বের এই জন্য সেল, সেলটা হচ্ছে ভার্ব, মেন ভার্ব, সেলের বা পাস্ট পার্টিসিপল ফর্ম সোল্ড হয়ে গেল বাই দিয়ে ইউ। আর আমরা তো জানি ইউ এর অবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম যা ইউ, অবজেক্টিভ ফর্ম তাই ইউ, সো এটার কোনো ধরনের কোনো পরিবর্তন নেই। তারপরে যদি আমরা সেই ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট মানে কি, যে হি তারপরে উইল হ্যাভ হার্ড দিস, সে হয়তো এটি শুনে থাকবে, তাহলে দিস উইল হ্যাভ বিন হার্ড বাই হিম, এটি তার দ্বারা শোনা হয়ে থাকবে প্যাসিভ। তাহলে এখানে দিস, এটা হচ্ছে দিস সাবজেক্ট, তাহলে দিস হয়ে গেল। উইল হ্যাভ আছে, উইল হ্যাভ হবে, হ্যাভ যেহেতু আছে এখানে, তাহলে এটার সাথে বিন যুক্ত হবে, সো বিন আসলো। তারপর এখানে হার্ড, হার্ডওয়ের 3 নাম্বার রূপ দেওয়া আছে অলরেডি, সো হার্ড হয়ে গেল। আর বাই দিয়ে হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্টের পজিশন আছে, সো এটার অবজেক্টিভ পজিশন হিম হয়ে গেল। সো দিস উইল হ্যাভ বিন হার্ড বাই হিম। এন্ড দ্য লাস্ট ওয়ান মডেল অক্সিলারি, আমরা জানি উই অট টু ওবে আওয়ার প্যারেন্টস, আমাদেরকে অবশ্যই আমাদের পিতামাতাকে সম্মান করতে হবে, তাহলে আওয়ার প্যারেন্টস অট টু বি ওবেড বাই আস, আমাদের পিতামাতা আমাদের দ্বারা সম্মানিত হবে। তাহলে কি আওয়ার প্যারেন্টস, এখানে আওয়ার প্যারেন্টস হচ্ছে কারা, আমাদের পিতামাতা, তাহলে আমরা কি দেখতে পাবো, আওয়ার প্যারেন্টস, সাবজেক্ট পেয়ে গেলাম আওয়ার প্যারেন্টস, অট টু আছে, মডেল অক্সিলারি ভার্ব, তাহলে এখানে অট টু, শুধু অট টু আছে, তাই আমাদের এটার সাথে একটা প্যাসিভে বি যুক্ত করতে হবে, সো আমরা একটা বি যুক্ত করলাম। এরপর আমরা তো জানি বি ভার্বের পরে ভার্বের 3 নাম্বার রূপ, আর বাই দিয়ে আস, উই আছে সাবজেক্টের পজিশনে, তাই এটা অবজেক্টিভ পজিশন আস হয়ে যাবে। ওকে, সো আমাকে বলো আর কোনো, হ্যাঁ হ্যাভ বিন, ওকে। আচ্ছা, এখানে আরো না কতগুলো পড়বে আরো, এই যে তাহলে এই মোটামুটি হচ্ছে আমাদের টেন্স রিলেটেড যে অ্যাক্টিভ ভয়েসে যে চেঞ্জেস গুলো হবে, আমরা সেটা আজকে অলরেডি শেষ করে ফেললাম। নাও আমরা যদি যাই ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স তো মানে সহজ, যে তোমরা বুঝো, ইম্পারেটিভ মানে হচ্ছে যে কাজটি করো, আমাকে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, মানে ভার্ব দিয়ে শুরু হবে, ক্লোজ দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো, সো ভার্ব দিয়ে যদি কোনো কিছু হয় সেটাই হচ্ছে ইম্পারেটিভ। তাহলে ভার্ব দিয়ে যদি কোনো কিছু থাকে, যে পোস্ট দ্য লেটার, লেটারটি পোস্ট করো, তাহলে এখানে আমরা ইম্পারেটিভে প্যাসিভ করতে গেলে লেট যুক্ত করে দিতে হয়, তাহলে লেট, তারপর অবজেক্ট যেটা আছে
দেখি এখানে পোস্ট, এটা হচ্ছে কি একটা ভার্ব, দ্য লেটার হচ্ছে একটা অবজেক্ট। তাহলে আমরা দ্য লেটারের পর অবজেক্ট দিলাম, তারপরে বি দিয়ে তারপরে ভার্বের 3। তাহলে এখানে আমরা জানি এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, তাই এটা হচ্ছে এটার সাথে একটা লেট যুক্ত হয়ে গেল। কি যুক্ত হয়ে গেল? যেহেতু ইম্পারেটিভ বাক্য মানে কি, একটা ভার্ব প্লাস অবজেক্ট, মানে সব সময় হচ্ছে কি ভার্ব দিয়ে শুরু হবে। ওকে, আদিব ইয়াসমিন কমেন্ট করেছে ক্লিয়ার আপু। ওকে, সো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে যেহেতু ইম্পারেটিভটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা একটা লেট যুক্ত করলাম, তারপর হচ্ছে লেটার পর অবজেক্ট দ্য লেটার, এই যে অবজেক্ট ছিল দ্য লেটার, তাহলে আমরা এখানে দ্য লেটার দিয়ে দিলাম। তারপর আমরা জানি এটার পরে বি যুক্ত হবে, সো আমরা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার যে বি দিলাম, আর বি এর পরে আমরা তো জানি সব সময় ভার্বের 3 নাম্বার রূপ, সো বি এর পরে ভার্বের 3 নাম্বার রূপ পোস্টেড দিয়ে দিলাম। এরপর আসছে যেটা আছে নেগেটিভ, যেমন ডোন্ট ক্লোজ দ্য ডোর, কি দরজাটি বন্ধ করো না। সো ডোন্ট যদি একটা বাক্যে থাকে, তখন আমাদেরকে সেই লেটের সাথে পজিটিভের সাথে নট নেগেটিভ করে দিতে হবে, লেট নট দ্য ডোর বি ক্লোজড। তাহলে লেট নট গেল, অবজেক্ট যা আছে সেটাই হবে। যেমন এখানে একটা বাক্য ডোন্ট মেক এ নয়েজ, মানে কি শব্দ করো না, তাহলে ডোন্ট এখানে ভার্ব মেক, আর নয়েজ হচ্ছে এখানে কি অবজেক্ট। তাহলে আমাদের লেট ইম্পারেটিভ বাক্য, আর এটা যেহেতু ডোন্ট আছে তাই নেগেটিভ হয়ে যাবে লেট নট, তো লেট নট হয়ে গেল। তারপর হচ্ছে এখানে অবজেক্ট আছে কি এ নয়েজ, তাহলে এখানে কি হয়ে গেল এ নয়েজ হয়ে গেল। আর আমরা তো জানি স্ট্রাকচার অনুযায়ী এটার পর একটা বি দিতে হবে, সো বি তারপরে ভার্বের 3 নাম্বার রূপ কি মেড হয়ে গেল। তাহলে লেট নট এ নয়েজ বি মেড, মানে একটি শব্দ তৈরি হতে দিও না। একটি বলেছে শব্দ তৈরি করো না, আর একটা হচ্ছে একটি শব্দ তৈরি হতে দিও না। ওকে, সো তারপরে যদি আমরা দেখি ব্যক্তিবাচক অবজেক্ট হলে, যেমন লেট হিম ডু দ্য ওয়ার্ক, বাট লেট মি কন্টিনিউ দ্য ক্লাস, এরকম যদি থাকে তাহলে লেট হিম, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে কি হয়ে যায় লেট হয়ে গেল, লেট লেট আছে, তারপরে হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল দ্য ওয়ার্ক, তারপরে হচ্ছে একটা বি যুক্ত হয়, আমরা জানি বি হয়ে গেল, বি এর পর ভার্বের 3 নাম্বার রূপ ডো ভার্ব, এখানে ভার্ব হচ্ছে ডো, সো ডো এর 3 নাম্বার রূপ ডো ডি ডান, ভার্বের 3 নাম্বার রূপ ডান হয়ে গেল, আর বাই দিয়ে তারপর আমাদেরকে ব্যক্তিবাচক যে অবজেক্ট আছে সেটা হয়ে গেল। তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হি। ওকে, তারপরে আসো দেখো, যদি নেভার যুক্ত থাকে একটি অ্যাক্টিভ ইম্পারেটিভ সেন্টেন্স, যেমন নেভার বিলিভ এ লায়ার, কখনো একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করো না, তাহলে লেটস এ লায়ার নেভার বি বিলিভড, কখনো কি, তাহলে আমরা যদি নেভার ভার্ব দিয়ে শুরু হয়েছে, সো এটা এখানে একটা লেট যুক্ত হবে, অবজেক্ট আছে লায়ার, সো লায়ার সাবজেক্টের স্থানে চলে আসলো, এখানে নেভার আছে, তারপরে হচ্ছে নেভারটা দিতে হবে, তারপর বি আর ভার্বের 3 নাম্বার রূপ নেভার, the letter liar never be believed, এটা গেল। তারপর আসো এটা দেখতে হবে না ইন্টারোগেটিভ। আচ্ছা, এখানে ইন্টারোগেটিভটা যদি আমি হচ্ছে কুইকলি দেখি সেটা, আচ্ছা আমাকে বলো, সবাই কমেন্ট করো যে তোমরা ইম্পারেটিভের এটা বুঝতে পেরেছো কিনা, তোমাদের আর কোনো কনফিউশন আছে কিনা। হ্যাঁ, সো তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো তোমাদের আর একটু কোথাও কোনো এমফাসিস দেওয়ার দরকার আছে কি নেই। আচ্ছা, তাহলে আমরা অলরেডি টেন্সের যে চেঞ্জেস গুলো আছে অ্যাক্টিভ প্যাসিভে, উই হ্যাভ অলরেডি লার্নড অ্যাবাউট all these structures, and we have also done some examples regarding those structures. Now later parts we have also got to learn about imperative sentence, তাই না, যে how to transform an imperative sentence into a passive imperative like active voice into a passive one. So আমরা এটা শিখেছি। নাও আমি এখন তোমাদের যেটা শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে interrogative sentence. I think that some of you may find that interrogative sentence অনেকে হচ্ছে প্রশ্ন how to, you don't know, like you may not have some proper ideas about how to make like interrogative questions. So আমরা এখানে দেখব যে অ্যাক্টিভ ভয়েস এর মধ্যে একটা interrogative question কিরকম থাকে এবং how to change it into a passive one. তাহলে লেটস কুইকলি ডু দিস। প্রথম রুল আমরা যদি দেখি, আমরা তো জানি প্রশ্ন মানেই ভার্বের বি ভার্ব, অক্সিলারি ভার্ব সবার আগে থাকবে, সাবজেক্টের আগে অফ কোর্স দেয়ার উইল বি অ্যান অক্সিলারি ভার্ব উইদাউট এনি ডাউট। তাহলে আমরা দেখি যে অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের হচ্ছে অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবে, তারপর ডো ডাজ ডিড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে পড়ে তো প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে প্যাসিভে রূপান্তর প্লাস অক্সিলারি ভার্ব প্রথমে বসে প্রশ্নবোধক প্লাস প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার। আচ্ছা, যেমন দেখো এখানে একটা বাক্য আমরা দেখতে পাচ্ছি
যে ইজ হি পেইন্টিং এ পিকচার, সে কি একটি ছবি আঁকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে, যেহেতু ইজ আছেন, তাহলে হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইজ হি পেইন্টিং এ পিকচার, সে কি একটি ছবি আঁকছে, একটা ইন্টারোগেটিভ বাক্য, তাই না। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই, তাহলে আমরা প্রথমে ইজ এর কোনো পরিবর্তন হবে না, অক্সিলারি ভার্ব যেখানে আছে, যেটা এটা ইন্টারোগেটিভ অ্যাক্টিভ ভয়েস থেকে ইন্টারোগেটিভ প্যাসিভ করতে যাচ্ছি, তাহলে ইজ এর কোনো পরিবর্তন না হয়ে ইজ ইজি আছে। তাহলে এখন আমরা বাকিটা হচ্ছে ওই যে টেন্স অনুযায়ী যেগুলো শিখলাম সেটাই হবে। হ্যাঁ, তাহলে এ পিকচার অবজেক্ট সাবজেক্টের স্থানে চলে আসলো, ইজ এ পিকচার। তারপরে আমরা জানি এটা হচ্ছে কি, এখানে যেহেতু এটা ইন্টারোগেটিভ বাক্য, তাহলে এ পিকচার আগে কিন্তু আমাদের কি আছে, অক্সিলারি ভার্বটা আমাদের দেয়া আছে। সো তাহলে আমরা এই যে এ পিকচারের পরে ইজ আছে, সো আমরা ইজ তো পেয়ে গেলাম। তাহলে এটা হি ইজ পেইন্টিং এ পিকচার, আমরা যদি এটাকে অ্যাসার্টিভ করি তাহলে কি হবে, হি ইজ পেইন্টিং এ পিকচার, সে একটা ছবি আঁকছে। এটা কি ইন্টারোগেটিভ, ইজ হি পেইন্টিং এ পিকচার, সে কি একটা ছবি আঁকছে, প্রশ্ন হয়ে গেল। তাহলে বাক্যটা কোন টেন্সে আছে, আমাদেরকে ফার্স্টে কিন্তু এইটা গ্রাস্প করতে হবে। বাক্যটা আছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাই না। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ এর পরে বিং, বিইআইএনজি, বিং যুক্ত করতে হয়। তাহলে ইজ দেওয়ার পরে আমি এটা কি দিয়ে দিলাম, বিং যুক্ত করে দিলাম। তাহলে ইজ এ পিকচার বিং, আর ভার্বের 3 নাম্বার রূপ তো তোমরা এতবার বলেছি যে সবারই এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা, কথাটা। তাহলে প্যাসিভে ভার্বের 3 নাম্বার রূপ পেইন্ট, এই যে পেইন্ট, এটা হচ্ছে তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম বলা যায়। তারপরে এটার পাস্ট ফর্ম কি হয়ে গেল, পাস্ট পার্টিসিপল ফর্ম পেইন্টেড হয়ে গেল। তাহলে ইজ এ পিকচার বিং পেইন্টেড। আর আমরা তো জানি অবজেক্টের আগে বাই দিতে হয় প্যাসিভ ভয়েসে, সো আমরা এখানে বাই দিয়ে দিলাম। আর লাস্টে এখানে হি আছে, হিম কোথা থেকে এসেছে, ওই যে সাবজেক্ট হি, সো হি এর অবজেক্টিভ ফর্ম আমরা জানি হিম, সো আমরা এখানে কি দিলাম, হিম দিয়ে দিলাম। And most notably, this one, this interrogative mark. If you don't put this one after this interrogative sentence, you will get a big zero. তোমার সেন্টেন্স গ্রামাটিক্যালি, স্ট্রাকচারালি সব দিক দিয়ে ওকে, ইটস অ্যাবসলিউটলি ফাইন, বাট ইউ ডিডন্ট পুট দিস কোয়েশ্চেন মার্ক, তোমার কিন্তু এই বাক্যটা হবে না, ইউ ওন্ট গেট উইল মার্কস ফর দিস। তাহলে এটার ব্যাপারে বি কশাস, তোমাদেরকে একটু কেয়ারফুলি এই জিনিসটা এন্টার করার সময় মাথায় রাখতে হবে যে ইন্টারোগেটিভ বাক্যে অবশ্যই অবশ্যই আমাকে এই জিনিসটা কি ভালোভাবে লিখতে হবে বা দিতে হবে। তাহলে আমরা এটা গেল। 2 নাম্বার রুলে আসো, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হো, হো মানে কি ডাবল-এজ কোশ্চেন, ও দিয়ে যদি শুরু হয় তখন যেমন হো গেভ ইউ দ্য পেন, কে তোমাকে কলমটি দিয়েছিল। তাহলে হোম যদি মানে হো যদি একটা বাক্যে থাকে, তাহলে প্যাসিভ করার সময় সেটাকে বাই হোম দিয়ে করতে হয়। এই যে মানে হো থাকলে ওকে, এই কোশ্চেনটা তোমাদের যারা হচ্ছে এইচএসসি স্টুডেন্টস তোমরা, বা হচ্ছে সামনে যাদের অ্যাডমিশন টেস্ট বা ফাইনাল পরীক্ষা দিবা, অ্যাডমিশন টেস্ট, চাকরি পরীক্ষা, এই এই কোশ্চেনটা মানে খুব খুব ফ্রিকুয়েন্টলি আসে। হ্যাঁ, তো অনেকে হয়তো এটা ভালোভাবে পারে না, দেখ এটা খুব বেসিক একটা কোশ্চেন। তাহলে যদি একটা বাক্যে হো থাকে, একটা অ্যাক্টিভ বাক্যে যদি ইন্টারোগেটিভ বাক্যে হো থাকে, তখন সেটাকে বাই হোম দিয়ে হচ্ছে প্যাসিভ করতে হয়। তাহলে আমি অ্যাক্টিভ বাক্য একটা পেয়ে গেছি হো, হো গেভ ইউ দ্য পেন, তাহলে আমি প্রথমে কি দেবো আগে, বাই হোম, প্রথমে আমি কি দিব, বাই হোম দিব। তাহলে বাই হোমের পরে আমরা কি দিব, একটা অক্সিলারি ভার্ব। আচ্ছা, যেমন ধরো ইউ গেভ দ্য পেন, এটাকে আমরা যদি আগে অ্যাসার্টিভ করি, হো গেভ ইউ দ্য পেন, এটাকে অ্যাসার্টিভ করি, ইউ গেভ দ্য পেন, উত্তর কি, তুমি কলমটি দিয়েছিলে, কে কলমটি দিয়েছিল, ইউ গেভ দ্য পেন, তুমি কলমটি দিয়েছিল। তাহলে ইউ গেভ, এটা কোন টেন্সে আছে, ভার্বের পাস্ট ফর্ম, তাই না, ভার্ব টু তে আছে। তাহলে আমরা তো জানি ভার্ব টু তে যদি একটা অ্যাক্টিভ বাক্য থাকে প্যাসিভ করার সময় সেটা কি এম ইজার না ওয়াজ, এম ইজার প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে কি দিতে হয়, ওয়াজ ওয়ে দিতে হয়। তাহলে সেই অনুযায়ী বাই হোম কোথা থেকে, বাই হোম তো ওই যে বাক্যে হো আছে তাই বাই হোম এসেছে। তাহলে বাই হোম, এটা যেহেতু এই যে গেভ, এই ভার্বটা, এই গেভটা পাস্ট টু ভার্বের কি পাস্ট ফর্মে আছে, তাই এখানে ওয়াজ হয়ে গেল। সো তোমরা হচ্ছে যখন আমরা এমসিকিউ করব তখন তোমরা এটা পাবা, হ্যাঁ, যে অনেকে
এমসিকিউ মানে ওয়াজ যুক্ত বাক্য থাকবে, ওয়াজ ছাড়া থাকবে। সো ওইটা কিন্তু মানে খুব একটু নোটিস করো এটা। সো বাই হোম ওয়াজ, এখানে যেহেতু আমরা জানি অবজেক্ট কি আছে, দ্য পেন, তাহলে কি হয়ে গেল এখানে সাবজেক্ট দ্য পেন হয়ে গেল। আর এখানে যেহেতু ওয়াজ আছে, তাহলে এই যে গেভ ভার্বের পাস্ট ফর্ম গিভেন হয়ে গেল। আর বাই তো আমরা জানি অবজেক্টের আগে বাই দিতে হয়, তাহলে বাই। আর ইউ সাবজেক্ট যে এখানে আছে, হো গেভ ইউ দ্য পেন, ইউ, হ্যাঁ এই ইউর কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না, ইউ সাবজেক্টিভ ফর্ম যা অবজেক্টিভ ফর্ম ওটা। সো বাই হোম ওয়াজ দ্য পেন গিভেন বাই ইউ। আর এটা যেহেতু একটা অক্সিলারি ভার্ব, সো কোশ্চেন মার্ক, এটা হচ্ছে এটা হবে। সো আমাকে বলো কমেন্ট করে সবাইকে এটা বুঝতে পেরেছো কিনা, আর তোমাদের অন্য আর কোনো হচ্ছে কনফিউশন আছে কিনা এই রিলেটেড। আচ্ছা, তাহলে 4 নাম্বার রুলসে যদি আমরা যাই, এখানে আমাদের হো থাকলে বাই হোম দিয়ে পেসিভ হবে। যে ওয়ার্ড যদি থাকে, হ্যাঁ তাহলে এখানে ওয়ার্ড অক্সিলারি ওয়ার্ডে কোনো পরিবর্তন নাই, হ্যাজ আছে, হ্যাজেরও কোনো পরিবর্তন নাই। এখানে হচ্ছে যেহেতু হচ্ছে এটা হচ্ছে হ্যাজ আছে, আমরা জানি পেসিভে এটার সাথে কি যুক্ত হবে, একটা বিন যুক্ত হবে। তাহলে এখানে সিন আছে ভার্ব, বিনের পরে সিন হবে, বাই দিয়ে আমাদেরকে হচ্ছে হোয়াট ইজ হি সিন, এখানে হি সাবজেক্ট আছে, সেটা অবজেক্টিভ ফর্ম হি হয়ে গেল। তাহলে হোয়াট হ্যাজ হি সিন, সে কি দেখেছিল, তাহলে হোয়াট হ্যাজ বিন সিন বাই হিম, তার দ্বারা কি দেখা হয়েছিল, এরকম। ওকে, সো আমরা যদি লাস্টে কিছু জিনিস আছে সেটা হচ্ছে, তারপরে হচ্ছে আমরা এটার পরে হচ্ছে, আচ্ছা এটার পরে আমরা অ্যাক্টিভিটিতে এমসিকিউতে চলে যাব কুইকলি। যদি আমরা এটা একটু দেখি, প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে যদি পেসিভ করতে চাই, মানে মোস্টলি কি আমাদের যে টেন্সে যে স্ট্রাকচারটা পড়েছি ওইটা পারলে বাকিগুলো হচ্ছে সেমই। হুম, তোমরা বলবা কোনটা বুঝো নাই, তাহলে আমি হচ্ছে তোমাদেরকে একটু রিক্যাপ করে দেব। আচ্ছা, এখানে যদি আমরা একটু দেখি গুরুত্বপূর্ণ রুলস এর মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে যে তোমাদের যে যদি একটা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্য থাকে, যেমন আই স দা বয় ক্রাইং, সো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল একটা বাক্য। তাহলে আমি এটা হচ্ছে কি ওই যে তোমাদের টেন্সের যে স্ট্রাকচার পড়েছি সে অনুযায়ী হচ্ছে এটা চেঞ্জ হবে। তাহলে আমি একটি ছেলেকে দেখেছিলাম কান্নারত অবস্থায়, তাহলে আমি কাকে এখানে আগে তোমরা হচ্ছে কি অবশ্যই অবশ্যই you have to know how to identify subject and object, and I have already taught you in our like previous section, তাই না? তাহলে আমি এখানে কি এখানে সাবজেক্ট কি দা বয়, তাহলে এখানে আমাদের সাবজেক্টের পজিশনে দা বয় চলে আসলো। সো কোন ভার্ব, ভার্ব টু, সো এখানে কি হয়ে গেল ওয়াজ হয়ে গেল, যেহেতু আর দা বয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সো এখানে ওয়াজ হয়ে গেল। এখানে ভার্বে সো আছে ভার্ব, তাহলে এটা ওয়াজ এর পর ভার্বে 3 নাম্বার কি হবে সিন, তাহলে কি হয়ে গেল দা বয় ওয়াজ সিন। এখানে এটার পর এটার সাথে একটা অ্যাডিশনাল কি আছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ক্রাইং, তাহলে দা বয় ওয়াজ ক্রাইং। কার দ্বারা, যে আমি একটি ছেলেকে কান্নারত অবস্থায় দেখেছিলাম, মানে কি পেসিভে বাংলার হয়ে যাবে আমার দ্বারা একটি ছেলে কান্নারত অবস্থায় দেখা হয়েছিল, তাহলে বাই মি, মানে কি আই স দা বয় ক্রাইং, দা বয় ওয়াজ সিন ক্রাইং বাই মি। খুব সহজ। ওকে, তারপরে আসো আমরা কি দেখতে পাচ্ছি 2 নাম্বার ডাবল অবজেক্ট যদি একটা বসে থাকে, তাহলে অবজেক্ট সাবজেক্ট হিসেবে দুটি যে কোনো একটা অক্সিলারি ভার্ব টেন্সের ভার্ব। আচ্ছা, আমরা একটা एग्जांपलটা করি, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, মানে কি আমরা তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলাম। তাহলে এখানে আমরা দুইটা অবজেক্ট দেখতে পাচ্ছি, হিম হচ্ছে একটা অবজেক্ট, হ্যাঁ, আর একটা অবজেক্ট কি চেয়ারম্যান, এখানে আমরা দুইটা ডাবল অবজেক্ট দেখতে পেলাম। তাহলে আমরা যদি এটাকে পেসিভ করি, তাহলে হিম প্রথম যে অবজেক্ট আছে সেটা অনুযায়ী হচ্ছে আমাদের পেসিভটা করতে হবে। তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম কি হি, এখানে ইলেক্টেড নির্বাচিত করা, ইলেক্টেড হচ্ছে পাস্ট টু ভার্বের 2 নাম্বার রূপে আছে, হ্যাঁ। সো তাহলে আমরা হচ্ছে ওয়াজ দিয়ে দিলাম ভার্বের টেন্সের উপর ভিত্তি করে ইলেক্টেড যেহেতু, তাহলে হি ওয়াজ। এখানে যদি উই থাকতো তাহলে হচ্ছে কি হয়ে যেত, এখানে হচ্ছে দেম থাকলে দে হয়ে যেত, ওরকম। তাহলে হি যেহেতু আছে এখানে হিম আছে, সো হি সাবজেক্ট হলো, ওয়াজ হলো টেন্সের উপর ভিত্তি করে, ভার্বের 3 নাম্বার অফ ইলেক্টেড হয়ে গেল। তাহলে হি ওয়াজ ইলেক্টেড কি কি হিসাবে আমরা তাকে কি নির্বাচিত করেছিলাম, চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম। তাহলে হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান, কার দ্বারা, কে নির্বাচিত করেছিল, আমরা।
সো এখানে সাবজেক্ট উই আছে, আর আমরা জানি উই থাকলে অবজেক্টে কি হয়ে যাবে, আস হয়ে যাবে। তাহলে আর এটা তো আমরা রুলস একদম মানে স্বতঃসিদ্ধ যে রুলসটা আমরা শিখেছি যে অবজেক্টের আগে বাই হবে। সো বাই আর উই আছে, উই অবজেক্টিভ ফর্ম আস হয়ে গিয়েছে, ভেরি সিম্পল। তারপরে আসো কমপ্লেক্স। আচ্ছা, যেমন আই নো দ্যাট, এখানে এটা একটা সাবজেক্ট প্লাস ভার্ব, শি স্টোল দ্য পেন, সে কলমটি চুরি করেছিল। তাহলে আই নো, তাহলে আমি জানি। এ বাক্যটা কোন টেন্স আছে, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স আছে, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, আই নো। তাহলে আমরা যদি প্রথমে এটাকে আমরা পেসিভ করব, তারপরে কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাট এর পরে যে বাক্য অংশটা আছে আমরা সেটাকে পরবর্তীতে হচ্ছে পেসিভ করব। তাহলে আমরা যদি প্রথমে দেখি সেটা হচ্ছে আই নো, মানে আমি জানি, তার মানে কি এটি আমার দ্বারা জানা হয়। বাংলা হচ্ছে আমি জানি, এটি আমার দ্বারা জানা হয়। তাহলে এখানে অবজেক্ট হিসেবে আমরা ইট দিয়ে দিলাম। আর যেহেতু ইট দিলাম, সো এটা যেহেতু বাক্যটা নো আছে, হ্যাঁ প্রেজেন্ট টেন্সে, সো ইজ হয়ে গিয়েছে। তো ইট ইজ, যেহেতু ভার্ব নো আছে, সো এটার ভার্বের 3 নম্বর রূপ নোন হয়ে গিয়েছে। তাহলে ইট ইজ নোন। তোমাদের ইফ ইউ ক্যান রিমেম্বার, হ্যাঁ আমি একদম at the very beginning of my class I have told you that 90% ক্ষেত্রে বাই দিয়ে অবজেক্ট বসে, বাট দেয়ার আর সাম এক্সেপশনালস ইন অ্যাক্টিভ এন্ড প্যাসিভ সেন্টেন্স। ওই যে ব্যতিক্রমটা কি, ব্যতিক্রমটা হচ্ছে কিছু ক্ষেত্রে টু দিয়ে অবজেক্ট বসে। কখন বসে, known to, compare to, these are appropriate prepositions। কিছু appropriate prepositions আছে যেগুলোর সাথে বাই বসে না, যেগুলোর সাথে টু হয়, হ্যাঁ। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ নোন টু মি, তার মানে কি এটা আমার দ্বারা জানা হয়। এখানে আই আছে, আই এর অবজেক্টিভ ফর্ম মি হয়ে গিয়েছে, এই যে মি দিলাম। তাহলে ইট ইজ নোন টু মি। তোমরা সবাই কমেন্ট করো যে তোমরা এতটুকু বুঝতে পেরেছো কিনা। তাহলে আই নো হিম, ইট ইজ নোন টু মি। ওই যে এখানে কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাট ছিল, আমরা তাহলে দ্যাট দিয়ে দিলাম। সো ইট ইজ নোন টু মি, সো ইট ইজ নোন টু মি দ্যাট। এখন আসো আমরা এই যে এই অংশটা এখন পেসিভ করব। প্রথম পার্টটা করলাম, তাই না? নাও উইল বি লাইক ট্রান্সফর্মিং দিস অ্যাক্টিভ সেন্টেন্স ইনটু পেসিভ ওয়ান। তাহলে আমরা এবারে দেখতে পাচ্ছি ভার্ব কোনটা। প্রথমে তো তোমাদের শিখে এলাম যে প্রথমে ভার্ব চিহ্নিত করে এটা সাবজেক্ট অবজেক্ট বের করবা। তাহলে স্টিল এবারে ভার্ব কি, চুরি করা বা স্টোল, ভার্বে 2 নম্বর রূপে আছে বা পাস্ট ফর্মে আছে। তো স্টোল এটা হচ্ছে আমাদের কি ভার্ব। তাহলে এবার কে চুরি করেছিল, শি, মানে কি সে চুরি করেছিল। তাহলে আমরা কি শি স্টোল, কি চুরি করেছিল, অবজেক্ট ভার্বকে কি দিয়ে প্রশ্ন করা, বস্তু। কি চুরি করেছিল, পেন চুরি করেছিল, দা পেন। তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে আমরা অবজেক্টের সাবজেক্টের স্থানে আনি দা পেন, সাবজেক্ট। এটা কোন ভার্বে আছে সবাই একটু কমেন্ট করে জানাও। এটা হচ্ছে কি ভার্ব 2 তে আছে। তাহলে এখানে কি হবে যে ওয়াজ, কেন ওয়াজ হলো, এতবার বলেছি সবার তো ব্রেনে একদম এস্টাবলিশ হয়ে যাওয়ার কথা যে এটা হচ্ছে কি এই যে ভার্ব এখানে স্টোল, এটা ভার্ব 2। আমরা জানি ভার্বের পাস্ট ফর্মে থাকলে পেসিভে ওয়াজ অথবা ওয়্যার হবে বেসড অন দ্য সাবজেক্ট। ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার ফর্ম দেন ওয়াজ, ইফ দ্য সাবজেক্ট ইজ প্লুরাল ফর্ম দেন কি হবে, ওয়্যার হবে। সো এখানে যেহেতু দ্য পেন, এটা যেহেতু একটা সিঙ্গুলার সাবজেক্ট, সো এখানে ওয়াজ হয়ে গিয়েছে। আর দ্য লাস্ট ওয়ান, সেটা তো আমরা জানি ভার্বের 3 নাম্বার রূপ স্টোলেন। আর বাই দ্বারা হচ্ছে হার হয়েছে। এখানে কেন হার হয়েছে, বিকজ শি হচ্ছে সাবজেক্টের স্থানে আছে, তাই এটা অবজেক্টিভ ফর্ম। আই হ্যাভ টোল্ড ইউ মাল্টিপল টাইমস দ্যাট, হি থাকলে হিম হয়, শি থাকলে হার হয়। সো এখানে শি আছে, সো উই হ্যাভ গিভেন হার ইন দ্য অবজেক্টিভ পজিশন। So let me know quickly that if there is any confusion regarding this one. So তোমরা এটা আমাকে একটু জানাও। আর হচ্ছে তোমাদের অন্যান্য যে কনফিউশন আছে, it will be crystal clear when we be doing the MCQs. হ্যাঁ, তোমরা যখন আনসারগুলো দিবা তখন আমি বুঝিয়ে দেবো, তখন সেটা পারবা। আচ্ছা, এখানে যদি একটু লাস্টে দেখ, ইন্ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে কি তোমার অবজেক্ট থাকে না। যেমন হি লাফড অ্যাট দ্য পোর ম্যান, অবজেক্ট কখন, শুধুমাত্র, আবার বলছি শুধুমাত্র এবং কেবলমাত্র যদি কি বা কাকে, কোথায়, কেন, কিভাবে, কখন, এগুলো না, দুইটা জিনিস
কি বা কাকে, এই কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করে ভার্বকে উত্তর পাওয়া যায়, তখনই কেবল ধরে নিবা ওই বাক্যে অবজেক্ট আছে, অন্য কোনো কিছু না। সো তাহলে আমি দেখি হি লাফড এট দ্য পুর ম্যান, সে গরিব লোকটির দিকে তাকিয়ে হেসেছিল। সো এখানে আসো, তাহলে কে এসেছিল? হি, সাবজেক্ট পেয়ে গেলাম হি। এখন আসো, এবারে কি সাবজেক্ট তো পেয়ে গেলাম, লাভ কি ভার্ব, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে এখানে যদি আমরা দেখি কাকে আসে, সে কাকে, এই যে দা পুর ম্যান, গরিব লোকটির দিকে হচ্ছে তাকে সে হাসে, তাহলে আমরা এখানে অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে দা পুর ম্যান আমাদের কি হয়ে যাবে, কাকে, যদি ব্যক্তি হয় তাহলে কাকে দিয়ে অবজেক্ট পাওয়া যায়, বস্তু হলে কি দিয়ে অবজেক্ট প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে এই যে কাকে, কার দিকে তাকে আসলো, এই যে পুর ম্যানটার দিকে, তাহলে দা পুর ম্যান আমাদের সাবজেক্টের পজিশনে আসলো। এরপর আসো, এই যে লাফট কোন টেন্সে আছে, আর টু বা পাস্ট ফর্ম, সো তাহলে এটা কি হয়ে যাবে, এটা সাবজেক্ট কি সিঙ্গুলার, সো এটা ওয়াজ হয়ে গেল। আর ভার্বের 3 নাম্বার রূপ লাফ হচ্ছে লাফট। এখন আমাকে বলা কেন এখানে বাই হয় না, এখানে এই যে বাই তো পরে হয়েছে, এখানে এই একটা কোথা থেকে আসলো, এই যে লাফটের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লাফটের সাথে কি আছে, একটা অ্যাট আছে, এই জন্য অ্যাটটা দিয়ে দিলাম। এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে, মিস এখানে লাফট অ্যাট দিব আবার বায়ও দিব, একটু কেমন কন্ট্রাডিক্টরি হয়েছে না, কেমন কেমন লাগে দুইটা প্রিপোজিশন একসাথে। এখন তোমার কিছু করার নাই, ইউ হ্যাভ টু গিভ দিস, কারণ হচ্ছে কি এখানে লাফট অ্যাট তো তোমার সেন্টেন্সে আছে, সো তোমার সেন্টেন্সে যেটা আছে সেটা তো তুমি ইরাডিকেট করতে পারবে না, সেটাকে অবশ্যই তোমার বাক্যে রাখতে হবে, সেই জন্য লাভ চ্যাট। আর আমরা তো স্ট্রাকচার অনুযায়ী বাই হিম হয়েছে। ওকে, সো তারপর আমরা যদি দেখি রিফ্লেক্সিভ প্রনাউনের কিছু একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে যে তোমার রিফ্লেক্সিভ প্রনাউন মানে হচ্ছে কি, যে নিজে নিজে করা, মানে কোনো কিছু আমি আমার কাজ নিজে নিজে করি, এরকম যদি কিছু বোঝায়, যেমন শি ফ্যান্ড হারসেলফ, সে নিজেই হচ্ছে গলায় দড়ি দিয়েছিল, কাইন্ড অফ এরকম শি ফ্যান্ড, তাহলে শি ওয়াজ ফ্যান্ড বাই হারসেলফ, তাহলে এখানে সে কে করেছে, সে নিজে নিজেই করেছে, সো এখানে শির কোনো পরিবর্তন হবে না, সি আছে। ফ্যান্ড যেহেতু হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ আছে, সো এখানে হচ্ছে এখানে ওয়াজ হয়ে গেল, আর ফ্যান্ড এর ভার্বের 3 নম্বর রূপ, সো ফ্যান্ড হয়ে গেল, আর বাই দিয়ে হারসেলফ, কার দ্বারা, সে নিজের দ্বারা ফ্যান্ড হয়েছিল, সো বাই হারসেলফ। তারপরটা আসো, দিস ফ্লাওয়ার স্মেলস সুইট, মানে কি এই ফুলটার গ্রান সুন্দর, তাহলে দ্য ফ্লাওয়ার, দিস ফ্লাওয়ার এখানে যেহেতু রিফ্লেক্সিভ, সো এখানে হচ্ছে দিস ফ্লাওয়ারের কোনো পরিবর্তন হবে না। স্মেলস যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে ভার্বটা, সো এখানে ফ্লাওয়ার একটা সাবজেক্ট সিঙ্গুলার, সো ইজ হয়ে গেল। এরপর হচ্ছে সুইট অবজেক্ট, এখানে আমরা যদি এডজেক্টিভটা দেখি তাহলে সুইট হয়ে গেল। তারপরে এখানে স্ট্রাকচার অনুযায়ী when it is smelt, মানে কি ফ্লাওয়ারটা সুন্দর গন্ধে যখন এটা স্মেলড হয়, সো when it is smelt। এখন আসো, এইগুলাই হচ্ছে মেইনলি আমাদের যদি আমরা দেখি আমাদের মেইন যে কোর স্ট্রাকচারস অর এক্সাম্পলস, কুইকলি যদি আমরা দেখি এটাই। সো এখন আমরা হচ্ছে কুইকলি কিছু, তোমরা তো দেখে অনেকেই আছো, তোমরা হচ্ছে আমরা কুইকলি এখন কিছু এমসিকিউ সলভ করব, হ্যাঁ। সো আমি দেখবো তোমরা এখন এটা কতটুকু পারো। ইফ ইউ ক্যান ডু দিস, it will reflect that you have understood this class very well. So let's quickly do our MCQs. প্রথম সেন্টেন্সটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে তোমাদেরকে কি করতে হবে, কালেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, সঠিক বাক্যে পরিণত করতে হবে। প্রথম সেন্টেন্সে তোমাদেরকে আমি বলেছিলাম ইন্টারোগেটিভ, যে তোমাদের অ্যাডমিশন টেস্ট বলো, পরীক্ষার চাকরির প্রস্তুতি বলো, ওইখানে এই টাইপের সেন্টেন্স অনেক বেশি আসে। আমরা যদি প্রথমে দেখি, who else is the better player than জামান in the team, তাহলে এটা হচ্ছে একটা তোমাদের যে ডিগ্রি থেকে কোশ্চেনটা আর কি এসেছে, তাহলে এখানে এটার অ্যান্সার কি হবে সবাই একটু বলো তো দেখি। Is there any other player? তাহলে আমাকে কুইকলি বলো, তোমরা একটু কমেন্ট করো যে এটার উত্তরটা কি হবে, সবাই একটু কুইকলি কমেন্ট করো যে is there who else is the better player than জামান in the team, বলছে জামানের চাইতে এই টিমের মধ্যে বা এই দলের মধ্যে কে সবচেয়ে ভালো প্লেয়ার। তাহলে দেখো
এটার অ্যান্সার হবে এ। ইজ দেয়ার এনি, এটা একটা ডিগ্রি একটা ইজ দেয়ার এনি আদার প্লেয়ার, যেহেতু এটা হচ্ছে সিঙ্গুলার প্লেয়ার, ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান। আচ্ছা এটা হবে তোমাদের ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান। ওকে, সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে এ। নেক্সটে আসো, এই যে এটা ইন্টারোগেটিভ যে কোশ্চেনটার কথা মানে আমি তোমাদেরকে বলছিলাম, এটা হচ্ছে এই যে এটা হু হ্যাজ ব্রোকেন দিস জাগ, কে জাগটি ভেঙেছে। এখন সবাই একটু রিটেন করে ট্রাই করো। তোমাদেরকে আমি বলেছিলাম যদি একটা ইন্টারোগেটিভ বাক্যে হো থাকে তখন সেটা কি দিয়ে আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হয়। সবাই একটু এটার দিকে একটু নোট ডাউন করো আর সবাই একটু কমেন্ট করে বলো এটার অ্যান্সারটা কি হবে। যে by whom has the jug been broken, or by whom has the jug broken, by whom this jug has been broken, whom has the jug been broken। তাহলে বলো কারেক্ট অ্যান্সারটা কি হবে। তাহলে আমরা যদি দেখি এইটার কারেক্ট অ্যান্সারটাও হবে নাম্বার এ। এখন বলো আমাকে, জাস্ট লেট মি এক্সপ্লেন হাউ এটার উত্তরটা, how this answer can be appropriate or correct। এখন আমাদের বাক্যে কি আছে হো, আমরা স্ট্রাকচারে শিখেছিলাম যদি একটা বাক্যে ইন্টারোগেটিভ বাক্যে হো থাকে তখন আমরা বাই হোম দিয়ে করব। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী হো এর পরিবর্তে বাই হোম চলে এসেছে। তারপরে আমরা বলেছিলাম অক্সিলারি ভার্ব দিতে হবে। তাহলে এখানে দেখো হ্যাজ একটা অক্সিলারি ভার্ব, অলরেডি দেয়ার ইজ অ্যান অক্সিলারি ভার্ব, তাই না। সো তাহলে এই যে হ্যাজ যেহেতু দেওয়া আছে সো আমরা হ্যাজ দিলাম। এরপরে হচ্ছে আমরা কি দেব, যে এখানে আমরা যে বাই হোম হ্যাজ এখানে যে অবজেক্ট আছে, হ্যাঁ সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্টের পজিশনে নিয়ে আসলাম। দিস জগ, বাই হোম হ্যাজ দিস জগ। ওই যে একটা কথা বলেছিলাম হ্যাভ হ্যাজ যদি একটা বাক্যে থাকে তাহলে এটার সাথে বিন হবে। সো বাই হোম হ্যাজ দিস জগ বিন, এটা হয়ে গেল এই যে হ্যাজ এর জন্য, এবং এই বিন এর পরিবর্তে আমরা জানি ভার্বের কি হয় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ব্রোক, ব্রেকের যে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন। তাহলে বাই হোম হ্যাজ দিস জাগ বিন ব্রোকেন। And most importantly, question mark, you have to give this one. So যেহেতু as this is an interrogative sentence. Okay, তাহলে আমরা কারেক্ট আনসার এ। নেক্সট যদি আমরা দেখি সেটা হবে she played on the flute, সে বাঁশিটি বাজিয়েছে। তাহলে তার দ্বারা বাঁশিটি বাজানো হয়েছে, এটা প্যাসিভ ফর্ম। দেখো আমি বলেই দিলাম যে তার দ্বারা বাঁশিটি বাজানো হয়েছে। তাহলে এটার কারেক্ট অ্যান্সারটা কি হবে সবাই একটু কমেন্ট করো, জানাও দেখি তোমাদের কি অবস্থা। আচ্ছা, সো আমি যদি দেখি, দেখো she played on the flute, সে বাঁশিটি বাজিয়েছে, তাহলে তার দ্বারা বাঁশিটি বাজানো হয়েছে। আমরা জানি আমাদের কি করতে হবে, অবজেক্টটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। সো আমরা যদি দেখি যে অবজেক্ট, ধরো এটা অবজেক্ট সাবজেক্ট হয়েছে, তারপরে আমাদের কি দিতে হবে, একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। ভার্বের ওই যে আমাদের অ্যাক্টিভ বাক্যে যে ভার্বটা আছে সেই ভার্বের টেন্সের উপর ভিত্তি করে। তাহলে আমরা যদি ভার্বের টেন্স, তাই না, তাহলে এটা যেহেতু কোন টেন্স আছে বি2, তার মানে আমাদের কি দিতে হবে, একটা ওয়াজ বা ওয়াজ দিতে হবে। যেহেতু ফ্লুট সাবজেক্টটা সিঙ্গুলার সো আমাদের কি দিব, ওয়াজ দিলাম, ওয়াজ। তাহলে দ্য ফ্লুট ওয়াজ, ভার্বের 3 নাম্বার রূপ প্লেড। এখন এখানে দেখো she played on, দেখো এখানে কি আছে, একটা অন আছে, তাহলে আমাদেরকে সেই বাক্যের অনটা দিতে হবে। তারপরে আমাদের কি দিতে হবে, স্ট্রাকচার অনুযায়ী অবজেক্টের আগে বাই, সো আমরা কি দিলাম বাই দিয়ে। এখন কে বাঁশিটি বাজিয়েছিল, she, কে বাজিয়েছিল she, তাহলে সে অবজেক্টিভ ফর্ম কি হবে হার। তাহলে the flute was played on by her, কারেক্ট আনসার কি বি। ওকে, আমরা 2-3টা এক্সাম্পল করে আমাদের ক্লাসটা আজকে শেষ করব। সেটা হচ্ছে এটা, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, ডু নট ক্লোজ দ্য ডোর। এটা হচ্ছে যে ইম্পারেটিভ পড়েছিলাম, সেই ইম্পারেটিভের এটা হচ্ছে একটা ইম্পারেটিভের অ্যান্সার। তাহলে আমি যদি দেখি ডু নট আছে, ইম্পারেটিভ বাক্যে লেট নট দিয়ে করতে হবে। সো আমরা প্রথমে যদি দেখি লেট নট, অবজেক্টের সাবজেক্ট বানাতে হবে দ্য ডোর, দ্য ডোর অবজেক্ট সাবজেক্ট হলো।
ইম্পারেটিভ স্ট্রাকচারে যাই, তারপরে একটা বি দিতে হবে, সো দিলাম বি। তারপরে বিয়ের পরে অ্যাজ ইউজুয়াল ভার্বের 3 নাম্বার রূপ, সো দিলাম ভার্বের 3 নাম্বার রূপ ক্লোজ। তাহলে লেট নট দ্য ডোর বি ক্লোজড, কারেক্ট অ্যান্সার। দেখো আমি কিন্তু তোমাদের কাছে ক্লাসে বলেছিলাম অ্যাক্টিভ প্যাসিভ উইল বি লাইক এ পিস অফ কেক ইফ ইউ জাস্ট লাইক থরলি গিভ ইউর অ্যাটেনশন ইন দ্য ক্লাস। তুমি যদি প্রথমের জিনিসগুলো দেখো, এটা কিন্তু তোমাদের কাছে এক্সাম্পল খুবই সহজ। লাস্ট ওয়ান দেখো, আমরা কি দেখতে পাচ্ছি, বাই হোম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভ। আচ্ছা, বাই হোম যদি একটা বাক্যে থাকে, এই যে বাই হোম যদি একটা বাক্যে থাকে, তখন কিন্তু এটা হয়ে যাবে হো দিয়ে করতে হবে। বাই হোম একটা বাক্যে থাকলে সেই ওটা করতে হবে হো দিয়ে। তাহলে আমি যদি দেখি, এটা হবে হো ক্যান সেভ আওয়ার কান্ট্রি, কে আমার দেশকে রক্ষা করতে, কার দ্বারা আমার দেশ রক্ষা হতে পারে। সো বাই হোম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড, এটা হয়ে যাবে হো ক্যান সেভ আওয়ার কান্ট্রি। সো কারণ আমরা যে বলেছি বাই হোম থাকলে হো দিয়ে সেটাকে পেসিভ করতে হবে। আচ্ছা, এরপরে এটা দেখো, নোবডি ট্রাস্টেড ট্রেটর, কেউ একজন মিথ্যাবাদীকে বা বিশ্বাসভঙ্গ, যে বিশ্বাসঘাতকে বিশ্বাস করে না। তাহলে এটার অ্যান্সার কি হবে? এ ট্রেটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি, যেহেতু এখানে নোবডি আছে সো এটারই হয়ে যাবে এনিবডি। তাহলে এখানে এ ট্রেটর অবজেক্ট আছে, সো এটার সাবজেক্টের ফর্ম এ ট্রেটর। যেহেতু নোবডি ট্রাস্ট, এটা হচ্ছে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, সো এটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হতে এখানে আমরা ইজ দিয়ে দিলাম। তাহলে এ ট্রেটর ইজ নোবডি, এখানে কি আছে নোবডি, যে একটা বাক্যটা ইটসেলফ ইজ ইন নেগেটিভ ফর্ম। সো তাহলে এটা কি হয়ে যায় নট হয়ে গেল। তারপরে কি ইজ আছে, সো ইজ একবার বাড়বে 3 নাম্বার অফ ট্রাস্টেড বাই এনিবডি। সো নাও এ ট্রেটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি। সো আমরা হচ্ছে মোটামুটি অনেকগুলো হিসেবে আছে। সো আমরা আছে ক্লাসটা এখানেই শেষ করব, কারণ হচ্ছে আমাদের আর তেমন বেশি টাইম নেই। সো এই তো অনেকগুলো এক্সাম্পল ছিল, এই তো দ্যাটস ইট। আমার মনে আছে ক্লাসটা আমরা এখানে শেষ করতে পারি, বিকজ তোমরা যদি যে এক্সাম্পলটা তোমরা যদি আবার ক্লাসটা দেখো, হ্যাঁ রিপিট করো যদি, তাহলে আমি যে স্ট্রাকচারগুলো পড়িয়েছি ওই স্ট্রাকচার যদি তোমরা যদি আরেকটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আর তোমরা পরবর্তীতে যদি তোমাদের যে গাইড আছে, অনেকে বলে যে গাইড পড়লে বুঝি না, প্র্যাকটিস করো। এখন দেখবা লাইক ইউ হ্যাভ ডান দ্য ক্লাস, তোমরা ক্লাসটা দেখেছো, ইউ হ্যাভ ওয়াচড দ্য ক্লাস, নাও you try to do some examples from your book that you have available, তাই না? তোমাদের কাছে যে বইগুলো আছে, এখন তোমরা চেষ্টা করো বোর্ড কোশ্চেন গুলো পার্টিকুলারলি সলভ করার, যে দেখো to what extent you are being able to solve those questions। তোমার আমার মনে হয় লাইক 98% at least তো তোমরা পারতে পারার কথা, সলভ করতে পারার কথা। সো চলো তাহলে তোমাদের ক্লাসটা আজকে আমরা এখানে শেষ করব। Thank you so much everyone for joining and giving your attention or patience in my class. So see you in the next class, and I hope that I have tried, like I have attempted to make you understand about voice, and you have like understood this one. So thank you so much. So see you in the next class. Till then, bye bye.